2 বছর আগে, কয় বছর আগে এসছে ইলিয়াস? 1 বছর আগে, 1.5 বছর আগে, 2 বছর আগে ভাই আমার একটা প্ল্যাটফর্ম ছিল। আমি একজন ফর্মার রিপোর্টার, তাও মানে আলোচনা করার মতো একজন রিপোর্টার ছিলাম, বাংলাদেশে আলোচিত একজন রিপোর্টার ছিলাম বাংলাদেশে থাকা অবস্থাতে। অনেক রিপোর্ট নিয়ে আমার অনেক রিপোর্টে এখন পর্যন্ত পুলিশের ডিআইজি পর্যন্ত জেলখানায় আছে। আমার রিপোর্টে পুলিশের অনেক লোক আছে যারা কিনা এখন পর্যন্ত জেলে আছে। কয়েকটা ঘটনায় স্বর্ণ চোরাচালানকারী এখন পর্যন্ত জেলে আছে। মানে ছোটখাটো বিষয় না, আমি উপরের লেভেলেই থাকতাম সবসময়। এগুলো কিন্তু আমি ইলিয়াস করে আসছি। অতএব আমার ইউটিউব প্ল্যাটফর্ম দরকার ছিল না মুফাসসিল ভাই। আপনি হয়তো ওই জায়গায় আপনার যোগ্যতা নাই সেটা বলতেছেন, আপনি হয়তো কোনো টেলিভিশন পত্রিকাতে যান নাই কাজ করতে, এই জন্য হয়তো পারেন না, আপনি ইউটিউবে করেছেন। আমার ইউটিউব দরকার ছিল না, যখন দরকার হয়েছে তখন এসছি। তো আমি যদি এখন প্রশ্ন করি আপনারে যে আপনি বলেছেন যে ছিটকে পড়বে, মানে যারা এইভাবে আসে তাদের অফলাইনে কোনো নাই, ছিটকে পড়বে, ছিটকে কিন্তু পড়ি নাই ভাই। আমার ঘরে কিন্তু গোল্ড প্লে বাটন আছে, সিলভার প্লে বাটন আছে। তো আপনার ঘরে গোল্ড আছে? সন্তানকে ইলিয়াস হত্যা করেছে, এই এলিগেশনস গুলি আসলে খুবই মারাত্মক এলিগেশনস। তো সে কারণে ভাবলাম যে ইলিয়াস আপনি কি আমার সাথে যুক্ত হয়েছেন? আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি আমি শুনছি। হ্যাঁ, আমি প্রথম অভিযোগটা আছে, এরপর আরো দুটি অভিযোগ আছে। একটি হলো আপনার ইলিয়াস কাউকে বলাৎকার করেছে, সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি। আব্দুল সামাদ আপনি শুরু করেছেন, দয়া করে একটু বলুন। যারা আমাকে এই পৃথিবীর যেখান থেকে দেখছেন, আগামীতে দেখবেন, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আজকে আমার এই আলোচনা শুরু করতে যাচ্ছি। অংশগ্রহণ করেছেন ইলিয়াস সাহেব, তারপরে উপস্থাপক মোফাজ্জল করিম ইসলাম, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, মোফাজ্জল ইসলাম, আচ্ছা আমি গতকালকে যে অভিযোগটা করেছিলাম, দেখেন মূলত আমি রাজনীতি করি কিন্তু দীর্ঘ বছর। আমি 1987 সালের 9 নভেম্বর বাম্পায়ে গুলিবিদ্ধ হয়েছিলাম এরশাদের আমলে, অন দ্য রেকর্ড গ্রেফতার হয়েছিলাম। কিন্তু যেহেতু আমরা কমিউনিস্ট রাজনীতি করি, মুখ করলে পারে আমরা কোনো রসদ যাই না। এই হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, এই অভিযোগগুলো আমরা তৈরি করি না, এই অভিযোগগুলো অটোমেটিকলি আমাদের কাছে আসে। আমার কাছে ওই গতকালকের ব্যাপারটাতে আমি যাচ্ছি। এখন বর্তমানে আপনারা শুনলে আশ্চর্য হবেন। আচ্ছা দুঃখিত ভাই, আমি তো একটু দেরি করলাম। বড় ভাই কথা বলছেন যে আমি একটু ইন্টারভিউ, আমি আসলে পরিচয় হতে চাই, আমি তো দেরি করেছি বোধহয়। কে কার কার সাথে কথা বলছি একটু পরিচয় হতে চাই। হ্যাঁ, আমি পরিচয় করে দিচ্ছি, আপনি একটু দেখতে এসছেন। যদিও আব্দুল সামাদ সাহেব হলেন উনি সাধারণ সম্পাদক বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্কসবাদী। এরপরে তো মোফাজ্জল ইসলাম রয়েছেন, তিনি সামাজিক কোন কোম্পানি কোম্পানি বলতে কোন কোম্পানির সাধারণ সম্পাদক বললেন? না, কমিউনিস্ট পার্টি বলেছি, কমিউনিস্ট পার্টি মার্কসবাদী। জি, এটা আবার কোন পার্টি? আচ্ছা ওকে, না না ঠিক আছে, আপনি আপনার সময় বলবেন দয়া করে। ইলিয়াস জি, সামাদ ভাই বলুন দয়া করে। এটা হলো একটা পলিটিক্যাল পার্টি। এটা 1948 সালে বাংলাদেশের যে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়, এক পর্যায়ে সেটা ভেঙে 2টা হয়ে গেছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর আমি জেনারেল সেক্রেটারি। আমি ঢাকা দক্ষিণের এবার মেয়র নির্বাচনে আমি তাপসের সাথে বা টোটাল নির্বাচনে আমি লড়াই করেছিলাম, প্রায় 15,000 ভোট পেয়েছি এবং 2বার এমপি ইলেকশন করেছি এখানে। এমপি হয়েছেন কতবার আপনি? 2014, 2018। ইলিয়াস হোসেন, আমি আপনার কাছে আসি, যদি দয়া করে তাকে বলতে দেন, এরপর আমি আমি এখনই আপনার কাছে আসবো, বলতে দেন, ওনার অভিযোগটা আগে শুনি, এরপর আমি কোনো বিতর্ক করছি না, আমি আসলে পরিচয়টা জানি। হ্যাঁ, সেটা আপনি আপনার সময় বলেন। আমি আলোচনা নিয়ে কোনো বিতর্ক আমি কেউ কথা বলার সময় করবো না, আমি কথা দিচ্ছি। আমি 2014 সালে এবং 2018 সালে ঢাকা মতিঝিল থেকে এমপি ইলেকশন করেছি। সদ্য সমাপ্ত মেয়র নির্বাচনে আমি ক্যান্ডিডেট ছিলাম, মাঝপথিক ছিল আমার, প্রাপ্ত ভোট হলো 15,000। না সেটা আমি বলতেছি যে ওই এমপি ইলেকশন তো আমাদের হিরো আলমও কতবার করেছে, সেটা আমি বলছি যে এমপি হয়েছেন কতবার সেটা জিজ্ঞেস করছে। ইলিয়াস ভাই না, এভাবে বললে হবে না। তো আমি আপনার কাছে আসছি, দয়া করে পরিচয় পর্বের পরে আর কথা বলবো না। আমি প্রশ্ন করেছি, আমি সামাদ ভাইয়ের যে এক্স্যাক্টলি 2টা অভিযোগ করেছে সেটা ব্যাপারে আমি একটু সামাদ ভাইকে বলবো। সামাদ ভাই যদি কনসাইজ করে বলেন, সাথে শুরু হয়েছে, যদিও ইলিয়াস সাহেব ডিস্টার্ব করার কারণে আমি আপনাকে আরো 1 মিনিট বেশি দিব, আমরা 10 মিনিট করে বলতে চাইবো। আপনি দয়া করে আপনার কথা বলুন, আপনি একটু কনসাইজলি যদি মূল কথাটা বলেন তাহলে ভালো হয় আমাদের আলোচনার জন্য। মূল কথা হলো, আমার হাতে এখন আমি ইলিয়াস সাহেবকে আলাদাভাবে কোনো টার্গেট করে কোনো কিছু বলছি না। বাবুনগরীর বিরুদ্ধে 15 জনকে বলাৎকারের অভিযোগ আছে, মামুনুল হকের বিরুদ্ধে 4 জন, মাহফুজুল ওনার ভাই মাহফুজুলের বিরুদ্ধে 7 জন। সামাদ ভাই আমি একটা জিনিস বুঝিনি, আমরা মানে বাবুনগরের বিরুদ্ধে
বলাৎকারের অভিযোগ নিয়ে কিন্তু আজকে বসিনি। আই এম সরি। আচ্ছা, তাহলে আমি শুধু ওটা আপনি তাছাড়া আপনি এত অ্যাকুরেটলি একজন বয়োবৃদ্ধ যিনি যার বয়স কমপক্ষে 80-র কাছাকাছি, তিনি 10টি বলাৎকারের অভিযোগ তার বিরুদ্ধে আছে, আপনি এত অ্যাকুরেটলি সংখ্যাটাও কিভাবে জানেন? এ নিয়ে তো প্রশ্ন আসতেই পারে। তবে আজকে আনফরচুনেটলি ওই বিষয়টা নিয়ে আজকে বসিনি। ডেফিনেটলি আমি আপনার সাথে ওই বিষয় নিয়ে অন্যদিন আলাপ করতে চাইলে সেটা অবশ্যই আপনার সাথে আলাপ করবো। কিন্তু আমি আজকে যে বিষয়টি আমরা বসছি এটা আশপাশে থাকতে পারে, কিন্তু হুট করে আপনি যদি বাবুনগরের কাছে চলে যান তাহলে আমাদের আলোচনাটা 1.5 ঘন্টা করবো, সেটার মধ্যে শেষ করতে পারবো। দয়া করে আপনাকে অনুরোধ করছি। জি, আমি কি বলাৎকারের বিষয়ে বলবো ইলিয়াস সাহেবের, নাকি যে ওই যে কালকে একটা অভিযোগ করেছিলাম যে সন্তান হত্যা করেছে এটার বিরুদ্ধে বলবো? সন্তান হত্যাটা বলেন, এরপরে আপনি ওটা বলেন, আরেকটা বলবেন। আমরা 1.5 ঘন্টা আলাপ করবো, আপনি বলুন, সমস্যা নেই। কিন্তু আপনি অন্য মানুষকে যদি টেনে আনেন আমরা মূল আলোচনা থাকতে পারবো না। আপনি ইলিয়াস সাহেব সম্পর্কে, যেহেতু তার সন্তান তিনি মেরেছেন এবং তিনি আরো কয়েকটা অপরাধ করেছেন, আপনার কাছে যেহেতু এত তথ্য আছে, ডেফিনেটলি আরো অন্যান্য তথ্য থাকতে পারে, কারণ আপনি তো শুধুমাত্র এত গোপন তথ্য যেহেতু আপনার কাছে আছে, অন্যগুলো বলতে পারেন, বাট রিলেভেন্ট ইস্যুস অফ দ্যাট টুডেস টপিক যদি হয় তাহলে ভালো হয় আলোচনার জন্য, প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রথম অভিযোগটা হলো ইলিয়াস সাহেবের প্রথম সন্তান। ইলিয়াস সাহেবের প্রথম সন্তান যেটা ছিল, সন্তান হওয়ার পরে ইলিয়াস সাহেব সন্দেহ করেছিল যে এই সন্তানটা তার না, এই সন্তানটা তার স্ত্রীর সাবেক প্রেমিকা মুস্তফা আল খালিদ, যিনি এখন উত্তরা থাকে, এই সন্তানটা হলো তার। এবং তার সাথে বিয়ের আগে যে সম্পর্ক ছিল ওনার স্ত্রীর, কিন্তু ইলিয়াস সাহেব যখন বাসায় থাকতো না তখন সে তার বাসায় নাকি আসা যাওয়া করতো, এটা ইলিয়াস সাহেব সন্দেহ করত। সেই সন্তানটা হওয়ার পরে সন্তানটার চেহারা ইলিয়াস সাহেবের মতো না হয়ে অনেকটাই মুস্তফা আল খালিদের মতো হয়, বিধায় তারা সন্দেহ করে ইলিয়াস সাহেব যে এই সন্তান তার না। এবং এটা নিয়ে অনেক বিচার সালিশ হয়েছে। ইলিয়াস সাহেবের বাড়ি হলো চুয়াডাঙ্গা, ইলিয়াস হোসেনের বাড়ি হলো চুয়াডাঙ্গা, তার পিতা মৃত নূর হোসেন, গ্রাম খাসপাড়া, ইউনিয়ন গড়াইটুপি, থানা দর্শনা। আমাদের বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট, সাবেক সেনাবাহিনীর অফিসার কমরেড বিয়ারুল ইসলাম মিন্টু এবং সাধারণ সম্পাদক কমরেড আলমগীর হোসেন। যাই হোক, একটা ওখানে কিছু সাক্ষী এবং তদন্ত একটা প্রতিবেদন এসেছে। আজকে ওনার বাড়িতে যাওয়া হয়েছিল, লোক গিয়েছিল আমার ওর গ্রামের বাড়িতে। তো যাই হোক, তো সেই সন্তান হওয়ার পরে সেই তার এলাকার লোক প্লাস ঢাকার লোক সম্মিলিতভাবে এটাকে মিউচুয়াল করে দিয়েছিল। সেই মিউচুয়ালে সিদ্ধান্ত হয়েছিল যে তাদের বংশের সম্মান যাবে এবং এটা কোনোভাবেই সম্ভব না। যাই হোক, মিউচুয়াল তো মিউচুয়ালি, কিন্তু ওই মুহূর্তে ইলিয়াস সাহেব মেনে নিলেও পরবর্তী টাইমে সে এটাকে মেনে নিতে পারে নাই অন্তর থেকে। এক পর্যায়ে সেই ছেলেটি রোগে আক্রান্ত হয়, অসুস্থ হয়ে পড়ে মারাত্মকভাবে। অসুস্থ হয়ে পড়লে এই সুযোগটাকে ইলিয়াস আলী কাজে লাগায়। সে ছেলেটিকে চিকিৎসা করে নাই। ইলিয়াস আলী নাকি ইলিয়াস হোসেন? একটু ওনার নাম আমি ইলিয়াস হোসেনই তো নাকি? না, এটা খুব অবাক হচ্ছি সামাদ ভাই, আপনি যার বিরুদ্ধে এত স্পষ্ট ভাবে অভিযোগ এনেছেন এবং যার খুবই ব্যক্তিগত অভিযোগগুলি, যেগুলি একদম পুরোপুরি ঘরের মানুষ ছাড়া কেউ জানবার কথা না, আপনি কিন্তু তার নামটা স্পষ্টভাবে বলতে পারছেন না। সাংবাদিক, ভুয়া সাংবাদিক ইলিয়াস হোসেন, সেটা এখন সাংবাদিক না। এই জন্য বলছি ইউটিউবার বা ট্যাক্সি চালক বলতে পারি আমি, যিনি আমেরিকাতে এখন গাড়ি চালায় আর কি। না, এই গাড়ি চালানো কি অপরাধ? না 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 না, এই পরিচয় জানতে চাচ্ছেন বারবার, এই জন্য বলছি। আমি তো বলতে চাচ্ছিলাম না, যেহেতু সে বলতে পারেন, কিন্তু আপনার অভিযোগটা অনেকটাই মনে হয় যেন এটা অপরাধের কাজ করে, সে কারণে আপনি বলছেন এভাবে। কমিউনিস্ট পার্টির নেতা মানে হলো আপনার কাছে কিন্তু একজন রিক্সা চালকের আপনি একজন প্রধানমন্ত্রী সম্মানিত করবার কথা আপনার কাছে। অন্তত আমি বাংলাদেশের বিএনপি আওয়ামী কাছে যেটা আশা করি না, আপনার কাছ থেকে তার চেয়েও মুফতি ভাইয়ের কাছে আয়ের চেয়ে অধিক গুণ আশা করি আমরা। ভাই, যেহেতু সে আলোচনায় আমাদের সাথে পার্টিসিপেট করতেছে, কাজে বারবার তার নাম বলা, যাই হোক, প্রয়োজন নাই। সমস্যা আছে। আপনি কি বলে এটাকে ইলিয়াস হোসেনের জায়গায় যদি আলী বলেন, তাহলে অবশ্যই এখানে অ্যালিগেশনস এর ক্ষেত্রে নাম যদি সঠিক না হয় আপনি হয়তো আপনিও তো ভুল হতে পারেন, রাইট? সে কারণে বললাম। জি বলুন। আমি সরি, আমি জাস্ট কোলাবরেট করছি আপনার সাথে ইনফরমেশন করে যাতে সঠিকভাবে আসে আপনার কাছে। জি, হয়তো আপনি বলে ফেলেছেন আলী হোসেনের জায়গাতে আলী, এটা হতে পারে। যাই হোক, ইলিয়াস হোসেনের প্রথম সন্তানটা যখন সিরিয়াস অসুস্থ ছিল তখন সেই সন্তানটাকে চিকিৎসা করায় নাই। বিনা চিকিৎসায় ছেলেটা মারা গিয়েছে। অনেকেই অনুরোধ করেছিল
যেমন ল্যাব এইডের XYZ এক পার্সন তাকে 50 লক্ষ টাকা দিতে চেয়েছিল এই ছেলে চিকিৎসা করার জন্য। আরো একজন স্বর্ণ ব্যবসায়ী তাকে 1 কোটি টাকা দিতে চেয়েছিল যে সিঙ্গাপুর নিয়ে যে ছেলেটাকে চিকিৎসা করাও। প্লাস তার চারপাশে যারা ছিল তারাও সহযোগিতা করেছিল, কিন্তু সে ছেলেটিকে চিকিৎসা করাই নাই। তার সন্তানটি অবশেষে বিনা চিকিৎসায় মারা গিয়েছে। বাট অনেক হ্যান্ড ছিল, তার ইচ্ছা করলে চিকিৎসা করাইতে পারতো, কিন্তু সে আবার নিজেই ইউটিউবে দেখছি তার সেটা আমার কাছে আসে এখন, সে গর্ব করে বলছে যে আমার সন্তান বিনা চিকিৎসায় মারা গিয়েছে, কিন্তু আমি অন্যায় অসৎ পথে টাকা নেই নাই, হাত পাতি নাই। সে নিজের মুখেই বলেছে ল্যাব এইডের অমুক দিতে চেয়েছে 50 লাখ, অমুক 1 কোটি, অমুক এত, আমি নেই। সাউদ ভাই আমি আপনাকে 11 মিনিট দিয়েছি, ডেফিনেটলি আপনি কথা বলবেন, মানে 1 মিনিট বাড়তি দিয়েছি যেটা এর উপর হয়েছে। জি, সে ইউটিউবে নিজে গর্ব করে ওইটাকে ঘুরে বলতেছে তার সন্তানটা মারা যাওয়ার পর সে কিন্তু এমন এক লোকের কাছে বলেছে যে আপদ গেছে, মানে ওই সন্তানটাকে সে অন্তর থেকে মেনে নিতে পারে নাই, বা এটাকে সে ইনডাইরেক্টলি হত্যা করেছে। কিন্তু এখন সে ইউটিউবে প্রচার করতেছে তার সততার কথা, যে আমি কারো কোনো অসৎ সহযোগিতা নেই নাই, বিনা চিকিৎসায় আমার ছেলে মারা গেছে। জি, আমরা এখানে একটু পজ থাকি, যে একটু পজ থাকি। দর্শক আপনার প্রশ্ন করতে পারেন, আমাকে প্রশ্ন করবেন যে এরকম একটা ব্যক্তিগত ইস্যু নিয়ে কেন আমরা শো করছি, অথবা অন্য অনেক প্রশ্ন আসতে পারে। আসলে ঘটনাটা হলো যে ডেফিনেটলি ইলিয়াস হোসেন একজন সম্মানিত ব্যক্তি, অনেকের কাছে ঘৃণিত ব্যক্তি হতে পারে, আমার কাছে ভালো লাগে, অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু উনি আলোচিত একজন ব্যক্তি। তেমনি করে আব্দুল সামাদ সাহেবও যথেষ্ট একজন সিনিয়র নেতা, রাজনীতিবিদ, এবং মুফাসসির ইসলামকে কে না চিনে। সবকিছু মিলিয়ে এই ব্যক্তি বর্গের সম্পর্কিত যে কোনো কিছু যখন আসে অনলাইনে, তখন এটা আর ব্যক্তিগত থাকে না, এটা আসলে আমরা সমাজের মধ্যে এবং সবার মধ্যে একটা আলোচনার বিষয়বস্তু হয়ে তৈরি হয়। সে কারণে আসলে আমাদের এই কনসার্নটা হয়েছে, এবং আমি সব পক্ষের সাথে কথা যখন বললাম তারা সবাই রাজি হয়েছে যে না, ঠিক আছে, যেহেতু আর ব্যক্তিগত রয়ে যায়নি, যেহেতু সবার সামনে এসছে, তাহলে এটা নিয়ে কথা বলা যায়। সে কারণে আপনারা অবশ্যই ব্যাপারটিকে সাধারণভাবে নেবেন, স্বাভাবিকভাবে নেবেন, আশা করি। সমাধান কি হবে জানি না, বাট আমরা কথাগুলো বলছি যেহেতু পাবলিকলি চলে এসছে। আমি ডেফিনেটলি আর মোহাম্মদ কাছে যাবো একটু পরে। ইলিয়াস ভাই, আপনার কাছে যাওয়ার আগে আমি জাস্ট সামাদ ভাইয়ের কাছে আমার একটা ব্যক্তিগতভাবে একটা প্রশ্ন আছে, যে সামাদ ভাই, আপনি ব্যক্তিগত আপনার কি ইলিয়াসকে আপনার সম্পর্কে কোনো রিলেটিভ হয় কিনা? ইলিয়াস না, ইলিয়াস আমার কেউ হবে। আচ্ছা, আপনার এলাকা কি ইলিয়াসের এলাকাতেই? হ্যাঁ, ইলিয়াসের এলাকাতে আমার অনেক আত্মীয়স্বজন আছে, আমার পরিচিত আছে। আপনার বাড়ি কি আর ইলিয়াসের বাড়ি কি একই জায়গায়? না, পার্শ্ববর্তী। আমার বাড়ি হলো নাটোর, তবে আমার জন্মস্থান হলো। আচ্ছা, হ্যাঁ, না, এখন আপনি মানে হঠাৎ করে ইলিয়াসের এই ব্যাপারটাতে এত বেশি মানে উদ্বিগ্ন কেন? এটা জাস্ট একটু 1 সেকেন্ডে যদি বলে দেন, তাহলে আমি ইলিয়াসের কাছে যাচ্ছি। ব্যক্তিগতভাবে আপনি ধরুন কথা, এটা তো সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি দীর্ঘদিন তাকে ফলো করতেছি। আচ্ছা, এটা লম্বা কথা, হয়তো আমি আপনাকে প্রশ্নটা রেখে যাই, আপনি একটু পরে টাইমে বললেন। আমি ইলিয়াস হোসেন আপনার কাছে বলছি, আপনাকে আমরা এত ভালো জানি। আমি আসছি, সামাদ ভাই আপনি বলবেন, আমার টাইমটা একটু মেনটেন করতে দেন। ভাই আপনারা 3 জন আছেন, প্লিজ। জি, ইলিয়াস ভাই, আপনি একজন প্রখ্যাত সাংবাদিক ছিলেন, আপনি নিজে বলেছেন আপনি এখন আর সাংবাদিকতা করেন না, সুতরাং সাবেক সাংবাদিক নামক তো কোনো শব্দ নাই, আমি জানিনি সাবেক সাংবাদিক বলা যায় কিনা, তবে আগে সাংবাদিক ছিলেন। এখন আপনাকে ঘিরে যে কয়েকটা ভয়ঙ্কর অ্যালিগেশনস এসছে, এগুলি মানুষের মনের মধ্যে ডেফিনেটলি প্রশ্নের উদ্বেগ জাগিয়েছে। তো আপনাকে আমরা যদ্দূর জানি, আপনার হাজারো লাখো ভক্ত আছে, কিন্তু আপনি কিভাবে আপনার সন্তানকে আপনি কিল করতে পারেন? কোনো না কোনো ভাবে হোক, আপনি চিকিৎসা করেননি, এবং ডেফিনেটলি আপনি আমাদের প্রিয় মানুষ, হাজার মানুষের প্রিয় মানুষ। আপনার সন্তান মারা যাবে, এটা আপনার ভিতরে বা আপনি পর্যন্তই থাকবে না, মানুষের মনেও দাগ কাটতে পারে। সেই জায়গা থেকে বলছি, কিভাবে সম্ভব আপনি আপনার সন্তানকে নিজের হাতে বলতে এটাই বুঝিয়েছে যে চিকিৎসাহীন ভাবে আপনি সহায়তা করেছেন তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে। আপনি কি দয়া করে বলবেন একটু? আচ্ছা, ওই যে সামাদ ভাই বললো যে আমি ওনার কেউ না, সামাদ ভাই কিন্তু আমার ভাই, আমার একজন দেশি ভাই, মুসলমান, উনি অবশ্যই দাবি করেন, মুসলমান হিসেবেও আমার ভাই, উনি আমার শত্রু না। আর আমার পরিচয় দিয়ে, আমার পরিচয় হচ্ছে এখন আমি একজন প্রবাসী শ্রমিক। আমি এক সময় এখানে উবার চালিয়েছি, এক সময় রেস্টুরেন্টে কাজ করেছি, এক সময় মানে অর্জব বলতে যা বুঝায়, আপনি কানাডাতে থাকেন, আপনি জানেন আমি অর্জব করেছি। এখন একটা কাজ করি, সেটা হচ্ছে বিরাট মানে বড় কোনো কাজ ছিল না, আমি হোয়াইট হাউসে চাকরি করতে আসিনি এখানে। তো এটাই হচ্ছে আমার পরিচয়। আমার সাংবাদিক হওয়ার, আসলে বাংলাদেশে এই মুহূর্তে সাংবাদিক নাম যার সাথে আছে, অন্য মানুষ যাই বলুক, আমি তাকে মানে শ্রদ্ধার জায়গায় রাখতে পারি না, সেটাই বললাম। আমি ওনাকে ছোট করে একটা প্রশ্ন করতে, আমার খুব পছন্দের একজন মানুষের নাম বলেছিলেন, সেটা হচ্ছে কার্ল মার্কস। ওনার জন্ম আর মৃত্যু তারিখ কবে, এটা একটু ভাইয়ের কাছে, যেহেতু উনি ওই পন্থী, আমি একটু জানার দরকার। আমি জাস্ট এই প্রশ্নটা একটু ওনার সাথে ইন্টারাকশন চাই। ভাই, ওনার জন্ম মৃত্যু কত সালে?
কার্ল মার্কসের না, কার্ল মার্কসের এখানে সম্পর্কটা কোথায়? জন্ম উনি তো মার্কসবাদী, উনি মার্কসবাদী ইয়ে, তো এই জন্য আমার একটু দরকার আর কি, আমার একটু জানা দরকার। আমি না, আপনাকে কেন জানতে চাচ্ছেন কেন? মানে এখানে আলোচনার বিষয়বস্তু তো এটা না। আমার আলোচনা করতে একটু সুবিধা হবে, এটা একটু যদি কাইন্ডলি যদি ওনাকে একটু ইন্টারেক্ট করতে বলতেন। আচ্ছা, আমরা জিজ্ঞাসা করছি, উনি যদি দিতে চান দিবেন, না হলে এটা কত বেশি ইয়ে আছে। জি স্যার। আমি জানি না। আচ্ছা, জানেন? আমি জানি না, সমাজটা জানি না আমি। মার্কসবাদী একটা সংগঠনের এত বড় পদে আছেন, এটা আপনার জানা উচিত, এটা অবশ্যই জানা উচিত আপনার। যাই হোক, জানা উচিত বলতে প্রশ্ন কেন করলাম, প্রশ্ন করলাম আমি জি অবশ্যই আমি সেখানে যাবো। আমি প্রশ্ন কেন করলাম, অবশ্যই সময় নষ্ট করা যাবে সেটা নিয়ে কথা বলবো। আমি সেটা নিয়ে কথা বলবো, কারণ হচ্ছে কেন বললাম যে আমি কার সাথে আজকে আলোচনা করতে বসেছি তার জ্ঞানের লেভেলটা একটু জানলাম আর কি। এই প্রথম প্রশ্নটা করে, আপনি একজন মার্কসবাদী আন্দোলনের নেতা, আপনি তার জন্মদিন মৃত্যুদিন জানেন না? না, আমি জানি না এটা কে বলেছে। আপনি জানতে পারেন, আমি না জানতে পারি, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা। দর্শকরা বুঝছেন, দর্শকরা বুঝছেন ভাই। জি সামাদ ভাই, আমি বলছি, সামাদ ভাই আপনি কুল ডাউন প্লিজ। আমি কিচ্ছু হয় নাই। আপনার বিরুদ্ধে এলিগেশন আসছে, আপনি সন্তানকে বিনা চিকিৎসায় হত্যা করেছেন, আপনি সেটা নিয়ে আলোচনা করেন। ওকে, সামাদ ভাই এখানে কম হওয়ার মতো কিছু হয়নি এখনো, প্লিজ। আমি কিন্তু উনি 11 মিনিট বলেছেন, এই 11 মিনিটের মধ্যে আমার উত্তর দিয়ে যাবো, কিন্তু আমি 11 মিনিটের মধ্যে উত্তরটা দিয়ে যাবো। কিন্তু কথা হচ্ছে, কালকে ওনাদের অনুষ্ঠানটা আমি মাত্রই শেষ করছি, এখনো 15 মিনিট মতো বাকি ছিল আর কি একটা ভিডিও। তো সেখানে একজন ভদ্রলোক ওনাকে বলছিলেন যে, সেই ভদ্রলোক অভিযোগ করছেন সরাসরি ওনার সামনেই, ওনাদের এই মিটিং এর মধ্যেই, যে ওনাকে ওনার মদ্যপ মনে হচ্ছে এবং মেন্টালি একজন সিক পেশেন্ট মনে হচ্ছে, সেটা অভিযোগ করেছেন। তো আমি আজকে জিজ্ঞেস করতে চাই ভাই, মানে আপনার দর্শক যেহেতু আপনাকে ওইখানে আলোচনা শুনে আপনাকে মদ্যপ মনে করছেন, আজকে ওকে আছেন তো, তাই না? আজকে ঠিক আছেন তো? আমি তাহলে আলোচনা আমরা যদিও খুবই ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলছি, তারপরে আজকে আলোচনাটা আমরা ব্যক্তিগত অ্যাটাকিং এ না যাই, মানে হলো যেটা হলো মানে অপ্রাসঙ্গিক ব্যক্তিগত। সাগর ভাই, আপনি কিন্তু ওনাদের পক্ষ নিয়ে কথা বলছেন, এটা করার দরকার নেই। আমি কারো পক্ষ নিতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে সঠিক কথা নিয়ে কথা হবে। আপনি সবসময় আপনি একজন উপস্থাপক হিসাবে এই মুহূর্তে বাংলাদেশের যতগুলো টক শো হয় তার মধ্যে আমি বেস্ট জায়গায় রাখি আপনাকে। অতএব আপনার জায়গাটা আমি কিন্তু আপনাকে বলছি যে আমি ওনাকে যে প্রশ্নগুলো করছি সেগুলো কিন্তু কোনোটা অভিযোগ করছি না। আমি সরাসরি কোনো কিছু জানিও না, ওনার বাড়ি কোথায় সেটাও জানি না, জানার দরকার নেই। ওনাকে নিয়ে আমার কোনো অভিযোগও করি না, উনি আমাকে নিয়ে অভিযোগ করেছে। অতএব সমস্যাটা আমার, যে কারণে বলছি যে যদি প্রথমে যেভাবে উনি উত্তেজিত হচ্ছেন, আমার মনে হচ্ছে যে আজকে উনি সম্ভবত ব্যাগটা খেয়ে আসছেন কিনা, যদি না খেয়ে আসেন আমরা ওইভাবে না বলি, প্লিজ ইলিয়াস ভাই। আচ্ছা, এখন কথা হচ্ছে দর্শক, বাংলাদেশের যত দর্শক আছেন সবার উদ্দেশ্যে আমি আজকে কথা বলতে চাই। আমার পক্ষে এবং বিপক্ষে আজকের এই অনুষ্ঠানে আসার উদ্দেশ্য কিন্তু জনাব মুফাসসিল সাহেব বা জনাব কমরেড সামাদ সাহেবের সাথে আলোচনা করে না। আজকে আমার অনুষ্ঠানে আসার একমাত্র উদ্দেশ্য আমার সম্পর্কে আপনাদেরকে জানানো, কারণ আমি অনেক বড় বড় কথা বলি, আমাকে আপনারা অনেকে সমর্থন করেন, আমার একটা প্রভাব অনলাইনে বিস্তার করে, যে কারণে আমার স্বচ্ছ থাকাটা খুবই জরুরি। সামাদ সাহেবের কালকের ভিডিওতে বলছিলেন এবং আজকে উনি যেভাবে খাতা দেখে বলছিলেন যে আমার, কালকে কিন্তু ওনার অনুষ্ঠান দেখছিলাম, উনি বলছিলেন আমার বাড়ি জীবননগর, আমার বাড়ি কিন্তু জীবননগর না। আজকে উনি কিছুটা কাছাকাছি গিয়েছেন, সেখানেও কিছুটা সমস্যা আছে। আমার বাড়ি দর্শনা থানা না, আমার বাড়ি কিন্তু দর্শনা থানা না। আরো কাছে যাই, আমার বাবার নাম বলেছেন। এই অনুষ্ঠানে যারা চুয়াডাঙ্গার লোক বা আমার বাবাকে যারা চেনেন তারা সবাই হাসছেন, আমার বাবার নাম নূর হোসেন না। এটা উনি কোথা থেকে দেখেছেন? ওই যে একটা ভিডিও করেছে কোন একজন ভদ্রলোক, জানেন আমার বাপের নাম, আমার বাপ নাকি রাজাকার ছিল, ওই নূর হোসেন হচ্ছে রাজাকার, ওই নূর হোসেনকে আমার বাবা বানিয়ে দিয়েছে। যে ছবি দেখিয়ে ভিডিও তৈরি করা হয়েছে সেই ভিডিওর ব্যক্তিটাও আমার বাবার না। আমার বাবার নামটা যেই ব্যক্তি জানে না, সেই ব্যক্তি আমার সন্তান আমি খুন করে ফেলেছে, আমার ঘরের ভেতরে কি ঘটে সেটা সেই ব্যক্তি জানে। খুবই হাস্যকর একটা ব্যাপার। আমার বাবার নামটা বলতে পারবেন? আপনাকে সময় দিলাম এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত, যদি আপনার স্লিপ অফ টাং হয়ে থাকে বাবার নামটা শুদ্ধ বলবেন। এই নূর হোসেন এর যদি ধারে কাছেও থাকে তাহলে বলবো যে আপনি সত্য কথা, সবগুলো অভিযোগ আমি মেনে নিব। আমার বাবার নাম নূর হোসেন, ঠিক আছে? আমার বাবা রাজাকার ছিল, থাকলে যদি মনে করেন থাকতো আমার সমস্যা ছিল না, খুব বেশি আমি করতাম না, কষ্ট পাইতাম না। কিন্তু আমার বাবা রাজাকার ছিল না এবং আমার বাবার নাম নূর হোসেন না। এটা আপনি এলাকায় আপনার 1300 লোক নাকি ওইখানে কাজ করে, আপনি একটু ওইখানে খোঁজ নেবেন। সন্তান মারার বিষয় আজকে উনি এলাবোরেটলি কথাগুলো বলেন, কিন্তু কালকের ওনাদের যে ভিডিওতে আলোচনা করেছেন এবং উনি কথা কিন্তু যেভাবে বলেন মনে হচ্ছে যে সংবিধান পাঠ করছেন, খুব স্ট্রংলি। কারণ যে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের যে চাপাবাজির অভ্যাস আছে, মানে খুব স্ট্রংলি মিথ্যা কথা বলেন, খুব মিথ্যা কথা বলেন। এবং পৃথিবীর মধ্যে মিথ্যা কথা কত সুন্দরভাবে বলা যায় এই আর্ট বাংলাদেশের পলিটিশিয়ানদের কাছ থেকে শিখতে হবে, যেটার সবচাইতে বড় একজন কারিগর হচ্ছে শেখ হাসিনা। কত সুন্দর করে মিথ্যা কথা বলা লাগে ওই জানে। আমার ছেলে মারা গেছে কিনা সেখানে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, ওনার অভিযোগ হচ্ছে আমার ছেলে
টাইফয়েড হয়েছিল। তারপরে আমি সেই বাচ্চাকে হচ্ছে গিয়ে করি নাই, ট্রিটমেন্ট করি নাই, সেই বাচ্চার সাথে আমার খুবই খারাপ আচরণ করেছে, তাকে ইচ্ছা করে মেরে ফেলেছি, চিকিৎসা করি নাই। ভাই একজনের নিয়ে আসে কথা বলেন, সেই কথাটা তো মানে মিনিমাম আপনাকে তো তথ্যগুলো জানতে হবে, ঘুরে পাচ্ছে তথ্যটা তো জানতে হবে। আমার কোনো সন্তান, সময় কিন্তু শেষ, হ্যাঁ, আমার কোনো সন্তান বাসায় আমি আনতে পারি নাই। আমার একটা সন্তান মারা গিয়েছে, এটা সত্য, জন্মের সময়ই মারা গিয়েছে। তারে টাইফয়েড হবে কেন? তারে আমার চেহারা কার মতো হয়েছে সেটা দেখতে হবে কেন? আর তার ট্রিটমেন্টে মানে কি আসবে কেন, মানে প্রশ্ন আসবে কেন? তাহলে আমি আনতে পারি না। সে 6 মাসের মাথায় তার অ্যাবর্শন হচ্ছে, সেই কারণে বাচ্চা বাঁচে নাই। আমার অফিস থেকে টাকার কথা বলেছে যে আমি টাকা করেছি। হ্যাঁ, এটা সত্য কথা, আমি টাকার অভাবে আমি সেই সময় যদি অ্যাপোলোতে যাইতে পারতাম, যদি স্কোয়ারে যাইতে পারতাম, যদি ল্যাবেডে যাইতে পারতাম, হয়তো বেটার ট্রিটমেন্ট পাইতাম, যদি সিঙ্গাপুরে যাইতে পারতাম, হয়তো বেটার ট্রিটমেন্ট পাইতাম। কিন্তু আমি সরকারি হসপিটালে গিয়েছিলাম, পিজি হসপিটালে যাই রেকর্ড চাই না, সেখানে গিয়েছিলাম। এই জন্য একটা অনুষ্ঠানে বলেছিলাম কষ্ট করে যে আমার অনেক টাকা পয়সার মালিক ওনারাই কিন্তু বলেন, উনি আবার বলছেন যে আমি এখানে নাকি ট্যাক্সি চালিয়েছি। দিস ইজ মাই প্রাউড। এটা আমার মানে আমার জীবনের সবচাইতে বড় মানে অহংকার যে আমি সাংবাদিকতা করে এসেছি এবং খুব বড় একটা জায়গা যেখানে চাইলেই কোটি কোটি টাকা ইনকাম করা যাইতো। আমি সেখানে মন্তব্য হয়েছে, আমি আমাদের কাছে এই মন্তব্যটা কখনোই আশা করিনি। আমি 30 সেকেন্ড বলতে চাই, আমার ছেলের ব্যাপারে আমি আমার অফিস থেকে লোন নিয়েছি, সেটা 21 টেলিভিশনে এখনো পর্যন্ত, মানে হসপিটালে যাওয়ার পরে অনেক লম্বা সময় যেতে হসপিটাল থাকতে হবে, 1,20,000 টাকা লোন নিয়েছিলাম। সেই লোনের টাকা শোধ দেওয়ার আগে আমার চাকরি চলে, মানে আমি আমাদের অফিসে যে ঝামেলা হয় সেগুলো হয়, আমি আর অফিসে যাইনি, যে কারণে সেই লোনের টাকা আজ পর্যন্ত আর দেওয়া হয়নি। সেই লোনের টাকা এখন পর্যন্ত সম্ভবত 70 অথবা 80,000 টাকা পর্যন্ত এখন আছে, সেটা ডাটা 21 টিভিতে আছে এখন পর্যন্ত। কথাবার্তা এগুলি বলেন, আরে বাপের নাম যে জানে না তার কাছে আমার করতে হবে। জান, এবার বলেন ওনারে বলেন যে যত ধরনের অভিযোগ আছে ঠান্ডা মাথায় দেন, উত্তেজিত হওয়ার দরকার নেই। ইলিয়াস ভাই আপনাকে ধন্যবাদ। মুফাসসিল ভাই, আমি জানি না আপনি কিভাবে কোনোভাবেই মুখ ফসকে বলেছেন কিনা সামাদ ভাই, আমি জানি না যে ট্যাক্সি চালানোটা, আমি জানি না আপনি বিদেশে দীর্ঘদিন থাকেন, ট্যাক্সি চালানো অবশ্যই অপরাধের কিছু না, এবং এখানে যত বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তাররা আছে তারাও সুযোগ পেলে ট্যাক্সি চালায় একটা বাড়তি ইনকামের জন্য, এটা আপনি নিজেও জানেন, এটা কোনো অপরাধের কিছু। কিন্তু আপনার কাছে আপনি গতকালকে খুব সুন্দরভাবে অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন, আপনি আমার খুব প্রিয় একজন মানুষ এবং খুব সুন্দর কথা বলেন। এই দুজনের অনুষ্ঠানের বা দুজনের ব্যক্তিগত ব্যাপারে যে অনুষ্ঠানটি পরিচালনা করে, আপনার কাছে কি মনে হয়েছে যে ব্যাপারটি আসলে পাবলিকলি বলার কোনো বিষয় ছিল কিনা, এবং এখন যে দুজনের কথা শুনছেন এতে আপনার মন্তব্যটা একটু জানতে চাচ্ছি। প্রথমে ইলিয়াস হোসেনকে শুভেচ্ছা, আমার সামাদ ভাই কাছে নেই। ইলিয়াস হোসেন, আপনাকে আমি হাসতে দেখে আমার খুব ভালো লাগছে, ইউ হ্যাভ এ ভেরি বিউটিফুল স্মাইল। কিন্তু আপনাকে আমি খুব একটা হাসতে দেখি না, খুব একটা ভিডিও যে আপনি দেখেছি তা না, বাট আপনি খুব জোশে থাকেন, খুব ভালো। আমি একসময় জোশে ছিলাম, তবে আমি কতগুলো জিনিসকে আমি নিজের থেকে ডিস্টেন্স করি। আমার টাইম কিন্তু শুরু হয়েছে, আমি আপনাদের এই পর্যন্ত আলোচনায় আমি কিন্তু কোনো ডিস্টার্ব করিনি, একটা কথাও বলিনি। তাই আমি আশা করবো আমার 10 মিনিটের সময় আপনার কেউ কথা বলবেন না, আমাকে এতটুকু রেসপেক্ট দেবেন। ইলিয়াস হোসেন যদি ট্যাক্সি চালিয়ে থাকেন কেন, উনি যদি ঘর মুছে থাকেন, উনি যদি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে রাস্তায় ময়লা পরিষ্কার করে থাকেন নিজের সন্তানের জন্য, পরিবারের জন্য, ইলিয়াস হোসেন, আই স্যালুট ইউ। এবং আমি এটাও বলি যে আপনার সন্তান মারা গেছেন, আপনার সন্তান দেখেন, আপনি দাবি করেছেন আপনার সন্তান, আপনি যদি পালিত সন্তান হয়ে থাকে, আপনার স্ত্রী আগের কিছু হয়ে থাকে, আমি জানি না ভাবি ব্যাপার, যদি হয়ে থাকে, আপনি যদি আপনার সন্তান মারা গেছেন, আমি তার বিদেহী আত্মার জন্য শুভকামনা করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে। এখন আসুন আমাদের সামাদ ভাইয়ের অ্যালিগেশন। সামাদ ভাই নিজে ডিফেন্ড করেন। এখানে আমি আমার অনুষ্ঠানে প্রথমে ডিসক্লেমার দিয়েছি যে এভরিথিং অনলাইন ইজ নট এ কোর্ট। আমি নিজে লয়ার, অনলাইন ইজ নট এ কোর্ট। আপনি কোর্টে সবকিছু সাবজেক্ট টু কোর্ট। এখন অনলাইনকে অনেকে কোর্ট আদালত বানিয়ে ফেলে, দিস ইজ এ প্রবলেম। এবং এইরকম ভাবে আমি দেখেছি, যেটা আমি এখন আমার মেইন ইস্যু, যেই জন্য আমি আজকে আসি। আমি আগে বলছিলাম আমাদের ভাইকে যে দেখেন, আমি আসতে চাই না আজকে, কারণ হচ্ছে এটা যেহেতু অ্যালিগেশন দিয়েছে সামাদ ভাই এবং এখানে ইলিয়াস ভাই উনি রেসপন্ড করবে, এখানে আমার কি দরকার? তারপরে আমি জানি যে এখানে একটা নীতির ব্যাপার এসছে, তাহলে আমি ইলিয়াস সাহেব, আমি আপনাকে আগেই বলি, আমি আপনার কিছু কিছু ভিডিও দেখেছি টেনে টেনে, আমার সেই সৌভাগ্য হয়নি, কারণ আপনি খুব রেগে থাকেন। আমি রেগে থাকা দেখলে আমার মানে হার্টে সমস্যা হয়, কার্ডিয়াক পেশেন্ট, আমি নিজেও রাগি। তবে আমি যে বিষয়গুলো আপনার ব্যাপারে আমি নোট করেছি সেগুলো আপনাকে আমার প্রশ্ন করা দরকার। এর ভিতরে একটি বিষয় হচ্ছে যে আপনি বলেছেন যে আপনি এই বিষয়গুলো আসলে আমি ব্যক্তিগত বিষয় আলোচনা আনার পক্ষপাতী নই, কিন্তু আপনি অনেকের ব্যক্তিগত বিষয়ে আপনি আলোচনা করেন, এবং ফর এক্সাম্পল মুন্নি শাহকে তার লিঙ্গ বোঝা মুশকিল আপনি বলেছেন। দেখেন, এটা আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে, তাকে দেখলে কি মনে হয় এটা আলোচনা করা ঠিক না। সেক্ষেত্রে আপনি আরো বলেছেন যে বিভিন্ন মানুষের ব্যক্তিগত জীবন, আপনার কয়েকটা ভিডিওতে তাদের ফেসবুক করেসপন্ডেন্স মেসেজের প্রাইভেসি আমি দেখেছি, সেখানে আপনার কাছে আছে, যেগুলো একমাত্র হ্যাকিং ছাড়া কোনো মতেই সম্ভব না। কারণ ফেসবুকের বিরুদ্ধে আমার ব্রিটিশ হাইকোর্টে একটা মামলা চলছে, সুতরাং এগুলি কিভাবে হয়, কারা করে, আমি খুব ভালো করে জানি। এখন আসলে আপনি আপনার কিছু অ্যালিগেশনস এর উত্তর দিতে হবে আমার। আপনি বলেছেন আমার সোনার বাংলা রবীন্দ্রনাথের ব্যাপারে আপনার দ্বিমত আছে। রবীন্দ্রনাথ প্রতিটা মানুষের জীবনে বিভিন্ন সময় দিয়ে পার হয়, আমি নিজেও গেছি, আপনি নিশ্চিত আপনিও গেছেন। আমার সোনার বাংলার যে আপনার গগন হারকার কথাটি বলেছেন, রবীন্দ্রনাথ আপনি বারবার ব্যবহার করেছেন, রবীন্দ্রনাথ চুরি করেছেন।
রবীন্দ্রনাথ চুরি করেনি, উনি এটাকে উনি ক্রেডিট দিয়েছেন ডিউ, এবং ওনার যে উপন্যাস পোস্টমাস্টার, যেটা সত্যি যেটা মুভি করেছেন, সেখানে উনি গগন হারকার ব্যাপারটি উনি এনেছেন। আমি জানি না আপনি পোস্টমাস্টার দেখেছেন কিনা, দেখার কথা, না দেখলে দেখে নিন। রবীন্দ্রনাথ বিভিন্ন সময় ওনার জীবনের চড়াই উত্তরায় ভিতরে গেছেন। আমি আগে বললাম, আমি নিজেও গেছি। এর ভিতরে আপনি বঙ্কিমের সাথে ওনার হৃদ্যতা গড়ে উঠেছিল, তারপরে ওই অনুশীলন সমিতি ইত্যাদির মাধ্যমে উনি কিছুটা অনুপ্রাণিত হলেও পরবর্তীতে উনি তা থেকে নিজেকে সরিয়ে এনেছিলেন। এবং রবীন্দ্রনাথ পরবর্তী ঘরে বাইরে, যেটা 1907 সালে লেখা, সেখানে কিছুটা আপনি সিম্পটম দেখতে পাবেন। এছাড়া রবীন্দ্রনাথ 1930 সালে ইংল্যান্ডে এসে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অনেকগুলো লেকচার দেন। সেই লেকচারের ভিতরে একটি ছিল মানুষের ধর্ম এবং অর্থাৎ রিলিজন অফ ম্যান। সেই লেকচারগুলো কালেকশনে একটা বই ছাপা হয়। এরপর রবীন্দ্রনাথ মানুষের ধর্মের নামে উনি 33 সালে আরেকটি বই লিখেন, যেখানে উনি মানব ধর্মের কথা বলেছেন, সকল সৃষ্টিকর্তার মাধ্যমে সকল মানুষকে বন্ধন করার কথা বলেছেন। রবীন্দ্রনাথ হিন্দু নন, উনি হিন্দুত্ববাদী নন। রবীন্দ্রনাথের ব্যাপারে কথা হচ্ছে, রবীন্দ্রনাথের আর এর আগের যে সকল ইতিহাস আগে বললাম উনি সরে এসেছিলেন, তবে রবীন্দ্রনাথের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটি আপনি এনেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটির ক্ষেত্রে রবীন্দ্রনাথ যেহেতু ওখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিচালনা কমিটিতে ছিলেন, উনি পরবর্তীতে বঙ্কিমের সমালোচনার কারণে ওনাকে যথেষ্ট অপমান করা হয়েছিল। তারপরে 1933 পরে ওনার যে ট্রানজিশন ঘটে, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে উনি ওনার সৌহার্দ্য প্রকাশ করেছিলেন এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ট্রাই করে গেছেন। আমার সোনার বাংলাকে বাংলাদেশ জাতীয় সঙ্গীত এর জন্যই বলা উচিত যে এর পেছনে উনি দুই বাংলাকে এক রাখতে চেয়েছিলেন, অনেকেই রাখতে চেয়েছিল। এই জন্যই যে হিন্দু মুসলিম একসাথে থাকি না কেন, থাকার চেষ্টা করি না কেন, কারণ ওনার পরিবার হিন্দু মৌলবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সংগ্রাম করেছে, রবীন্দ্রনাথের পরিবার। কারণ ভুলে যাবেন না, উনির পরিবার এবং রাজা রামমোহন রায়, দ্বারকানাথ, ওনারা মিলেই হিন্দু যে চরমপন্থী তার বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। এবং উনি ব্রাহ্ম সমাজের লোক, উনি হিন্দু ধর্মের লোক নন। এখন আসুন, আপনি আরো কিছু কথা বলেছেন, সেটা হচ্ছে আমার সোনার বাংলা ব্যাপারে একটা কথা হচ্ছে, যখন বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম হচ্ছিল তখন আমরা কারণে যেই পতাকা উড়েছিল এবং যে আমার সোনার আমি একটু, আপনি যদি একটাতে থাকেন তাহলে খুব ভালো হয়। আমি বন্ধ করবো। হ্যাঁ, আপনি যদি একটাতে থাকেন ভালো হয়, কারণ হলো আপনি যদি ওই সময়কালীন সময়ের আরো অন্যান্য টপিক আনেন তাহলে টপিক আনবো। আমি খুব এক্সপার্ট টাইম স্লটের ব্যাপারে। হ্যাঁ না, কিন্তু আপনাকে আমার একটা প্রশ্ন করবার আছে আর কি, যেহেতু আপনি গতকালকে ওই হোস্ট করেছেন, ইট উইল অ্যাডজাস্ট ইউর টাইম, ডোন্ট ওয়ারি। আপনি ওইখানে কিন্তু যথেষ্ট আপনি উত্তেজিত ছিলেন, এবং সেখানে আমি আপনার কাছে প্রশ্ন করছি আর কি। এই প্রশ্নটা হলো এই, যেহেতু তার সন্তানকে হত্যার অভিযোগ এসছে, তার সন্তানকে সে নিজে হত্যা করেছে, অভিযোগটা হলো এই যে তার স্ত্রীর সাথে অন্য কারোর সম্পর্ক ছিল এবং সন্তানটি অন্য ব্যক্তির মতো চেহারা লাগে বলেই কিন্তু সে মেরে ফেলেছে তার সন্তানকে, অথবা সহায়তা করেছে মরার জন্য। এখন আপনার কাছে প্রশ্ন হলো যে আমি বা আপনি হলে কি করতাম? তার স্ত্রীর সাথে কোনো সম্পর্ক থাকতো এই ধরনের ঘটনা হলে? আমার কমন সেন্স থেকে আসে আর কি। দেখেন, আমার নিজের দুটো স্টেপ ডটার্স আছে, আমার স্টেপ ডটার্সকে আমি নিজের সন্তানের মতো ভালোবাসি, এবং তারা যদি আমার প্রশ্নটা ক্লিয়ার, মানে সন্তানকে মেরে ফেলার পর স্ত্রীর সাথে সম্পর্ক থাকে কিনা এই ধরনের ঘটনা? না। কিন্তু আমি যতদূর জানি ইলিয়াস তার সাথে, তার স্ত্রীর সাথে এখনো খুব ভালো, আমিও তাই খোঁজ নিয়ে জেনেছি। হ্যাঁ, তো তাহলে এই ধরনের অ্যালিগেশনটা কতটুকু ভিত্তি রাখে আর কি? মানে এটা কি, আগে বললাম, ইটস নট এ ট্রায়াল। আমি আপনার মন্তব্য চাচ্ছি, আপনি কিন্তু সেই তবে জিনিসটা খুবই শকিং যে ওনার বাচ্চার মৃত্যুর পরে এবং ইলিয়াস হোসেনের এত বড় ফেলারের পরে তারপরেও ইলিয়াস হোসেন ওনার স্ত্রীর সাথে সংসার করছেন, ব্যাপারটা আমার কাছে আসলে সারপ্রাইজিং। ইট ইজ ট্রু, এটা সত্য, আমার কাছে ভেবে সারপ্রাইজিং। কারণ কোনো মেয়ে তারপরেও তার সংসার করতে পারবে এরকম স্বামীর সাথে, আমি সারপ্রাইজ। তবে ইলিয়াস হোসেন যদি টাকা, উনি ব্ল্যাকমেইল হওয়ার জন্য টাকা ওনাকে অফার করে থাকে, উনি যদি রিজেক্ট করে থাকেন, আমি বলবো ওয়েল ডান, ভেরি গুড, এবং আমিও তাই করতাম। কিন্তু তারপর যদি ওনাকে টাকা দিয়ে, ওনাকে যদি মনে করেন ওনার টাকার অভাবে যদি সন্তান মেরে থাকে, দুঃখজনক, আমাদের বাংলাদেশে এগুলো হচ্ছে। আমার টাইম এখন অ্যাডজাস্ট করি, আমি শেষ করি। এখন আপনি আমাকে কিছু ব্যাপার আছে, আপনি বলেছেন, যেমন ফর এক্সাম্পল আপনি ইসকন নিয়ে অনেক কথা বলেন। ইসকনের যে ইতিহাস, ফাউন্ডিং ইতিহাস, ওগুলো ইতিহাস 1966 সালে শুরু হওয়ার পরে অনেক কিছু ঘটেছে। ইসকনের ফিলসফিতে কিছু ব্যাপার আছে যেগুলো আসলে একটি সত্য, যে হরে কৃষ্ণ বলে যে সকল ধ্বনি দেওয়া হয়েছে, এগুলোতে তারা পরে অ্যাপোলজি করেছে, কিন্তু এগুলো হয় না তা নয়। কিন্তু এর চেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে হিন্দুত্ববাদ। আপনি অনেকবার উচ্চারণ করেছেন, আমি দেখেছি আপনি কয়েকটি ভিডিও। কিন্তু হিন্দুত্ববাদের যে সাভারকারের যে লেখা, সেই সাভারকারের লেখা আপনি পড়েছেন কিনা, এবং হিন্দুত্ববাদ আপনি আন্দোলন করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে খুব ভালো, ওয়েল ডান। কিন্তু আপনি কখনোই হিন্দু মহাজোটের ব্যাপারে তেমন জোরসোরে আন্দোলন করেননি, যেটা আমার কাছে খুব সারপ্রাইজিং মনে হয়েছে। আপনি মামুনুল হককে যথেষ্ট সাপোর্ট করেছেন, মামুনুল হককে সাপোর্ট করতে গিয়ে আপনি নীল কালো বোরকা নিয়ে এসেছেন। কিন্তু কথা হচ্ছে যে মামুনুল হকের এই কথার ব্যাপারে মামুনুল হক যথেষ্ট উগ্রবাদী এবং যথেষ্ট গলা মেরে ফেলো, সংগ্রাম করো, জিহাদ করো, এইসব কথাবার্তা উনি বলেন, যেগুলো আপনি আমেরিকা বসে আসেন, আমেরিকার ফার্স্ট অ্যামেন্ডমেন্টের টোটালি এগেনস্টে। কারণ আমেরিকা, আপনি নিউ ইয়র্কে আমি অনেকদিন প্র্যাকটিস করেছি, আমি জানি এই আমেরিকার ফার্স্ট অ্যামেন্ডমেন্টের একটা রাইট যেটা ওবামা চেঞ্জ করে গেছেন, সেটা হচ্ছে রাইট টু লিভ এ রিলিজন, রাইট নট টু হ্যাভ রিলিজন, রাইট টু প্রিচ এগেন্স্ট রিলিজন। তো সেই ক্ষেত্রে আপনার এই কথাগুলো মামুনুল হক যদি ওখানে সে প্র্যাকটিস করে, মামুনুল হক যদি এখানে দায়িত্বে থাকতো, গলা কেটে ফেলতো। এবং একই কথা প্রযোজ্য, আপনি বলেছেন যে রাজীব সহ কোনো ব্লগারকে হত্যা করা হয়নি, টুপিওয়ালাকে হত্যা করেনি। কথাটা আপনাকে আমি দ্বিমত করছি, কারণ আপনি যাকে পছন্দ করেন বলে আমি আভাস পেয়েছি, এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন তাদেরকে মুজাহিদ, এবং তাদেরকে বিচার করা যাবে না যতক্ষণ পর্যন্ত আসলে ব্লাসফেমি আইন করানো হবে না, নাস্তিকদেরকে আপনার
কি বলে ফাঁসি দেওয়া হবে। দেখেন আমি সব কথা বললে আমাকে নাস্তিক বানিয়ে ফেলা দেওয়া হয়। আমি মুফাসসির ইসলাম নাস্তিক, কারণ আমি মানুষের অধিকারের কথা বলি। কারণ আপনি যে দেশে বসে আছেন সেই দেশে আমার একটা ছেলে আছে, তার বয়স 25, আমি জানি না আপনার বয়স কত, হি ইজ অ্যান আমেরিকান বাই বার্থ। সুতরাং আপনার এই স্ট্যান্ডটা আমার কাছে ভালো লাগেনি। আপনি বলেছেন শাহরিয়ার কবির এনায়েতুল্লাহ আব্বাসীর জুতা ক্যারি করার কোনো ক্ষমতা নেই, ভালো কথা, এটা শাহরিয়ার কবির এনায়েতুল্লাহ ব্যাপার। কেন আপনি কি কন্ডেম করবেন এনায়েতুল্লাহ আব্বাসী যখন বলে যে পুরো বাংলাদেশের মানুষের আরবদের জুতা ক্যারি করার ক্ষমতা নেই? তাহলে আপনি কোন ধরনের মানুষের সাথে আপনি অ্যালাই করছেন দেশকে ভালোবেসে? আপনি আরো কিছু আপনি বর্ডার কিলিং এর ব্যাপারে আপনি কথা বলেছেন বলে আমি যতটুকু দেখেছি। বর্ডার কিলিং এর ব্যাপারে আপনি নিউ ইয়র্কে আমি আন্দোলন করছি, ইন্টারন্যাশনাল প্রেস কনফারেন্স করেছি, হুইচ ইজ ভেরি গুড। আমাদের বাংলাদেশে হিন্দুত্ববাদীরা চড়াও হচ্ছে, বিজেপি অনেক অন্যায় করছে, শেখ হাসিনা ভোট চুরি করছে, ডাকাতি করছে, সব সত্য। কিন্তু এট দ্য সেম টাইম কেন আপনি রাইট টাইমে রাইট দল মতের ঊর্ধ্বে উঠে আপনি কথা বলতে পারেন না? আপনি একটি নির্দিষ্ট দলকে বাঁচিয়ে কথা বলেন। আপনি দেলোয়ার হোসেন সাঈদীকে আপনি সুনাম করেছেন, দেলোয়ার হোসেন সাঈদী একজন ভালো ইসলামিক স্কলার, ওনার অনেক বক্তব্য আমি শুনেছি, কিন্তু মাঠে ময়দানে উনি এক কথা বলেন, কিন্তু আবার ব্যক্তিগত আন্দোলন সময় যখন ওনাকে জিজ্ঞাসা করা হয় যে একদম মানে আমার 6 ঘন্টা লাগবে, আপনার সবগুলো টাচ করতে হলে 6 ঘন্টা লাগবে মুফাসসিল ভাই। মানে আমি তর্ক করছি আপনার সাথে। I would be very happy if I could discuss all of these things that you are saying. পার হয়েছে, হ্যাঁ পার হয়ে গেছে, কিন্তু আপনি যদি একটা দুটোর মধ্যে থাকতেন তাহলে ভালো হতো। আমি হয়তো অনেকগুলো কয়েকটা রবীন্দ্রনাথ থেকে শুরু করে সাঈদী পর্যন্ত অনেক করা হলে ভালো, এটা সত্য কথা। আমি ইলিয়াস ভাই আপনার কাছে যাচ্ছি। ইলিয়াস ভাই আপনি বলবেন দয়া করে, আমি এরপর সামাদ ভাইয়ের কাছে আবার যাব। ওনারা তো দুইজন আমাকে একসাথে এই যে প্রশ্ন, এতগুলো আমার সবগুলো প্রশ্ন এখন মনে নেই কোনগুলো আপনাকে যে কথা আমি মিস করলে মুফাসসিল ভাই অবশ্যই পরে রিপিট করবেন, আমি কোনো প্রশ্ন এড়াতে চাই না। মুফাসসিল ভাই কিন্তু প্রচুর পড়াশোনা করেন, এটা সত্য কথা। উনি প্রচন্ড জ্ঞানী একজন মানুষ। মুফাসসিল ভাই স্বীকার করে নাই হয়তো, আমি জানি না, কিন্তু মুফাসসিল ভাই অনেকবার আমাকে বলেছেন যে আমি অনেক সময় উগ্র কথাবার্তা বলি। উগ্র কথা আমি আজ পর্যন্ত ধরেন হিন্দুদেরকে নিয়ে, মানে হিন্দুদেরকে নিয়ে কথা বলেছি, এরকম কোন কথা আমি সরাসরি এইভাবে আছে কিনা, আমাদের দেশে হিন্দুরা যারা কিনা বিভিন্ন ভাবে আমাদেরকে শোষণ করছে এরকম কথা হয়েছে, ভারতের দালালি করছে সেসব কথা হয়েছে, কিন্তু সরাসরি কোনো ধর্মের বিরুদ্ধে কথা হয়েছে কিনা। আজকে মুফাসসিল ভাই যখন কথা বলছেন, গতকালকে কথার সাথে ওনার কথার কিছু অমিল আছে। সেটা হচ্ছে উনি বলেছেন উনি আমার ভিডিওটা কখনো দেখেন না, মানে উনি এমন ভাবে কথা বলছিলেন যে আমি মানে খুবই আমি আসলে ওরকম মানে উপরের লেভেলের কিছু না যে আমার ভিডিও দেখতেই হবে, বাট উনি যেভাবে বলছেন একবার তুচ্ছ তাচ্ছিল্য ভাবে না বললেও হতো আর কি। বাট আমি কিন্তু ওনাকে সম্মান করে আমি ওনার সবচাইতে বেশি না কোনো সমস্যা নেই, কোনো সময় আপনার এক একজনের বচনভঙ্গি এক রকম হতেই পারে, সেটা আলাদা বিষয়। আমি কিন্তু আপনার ভিডিও দেখেছি, বা যদি কোনো সাবজেক্ট কোনো থাম্বনেল যদি মনে হয় ইম্পর্টেন্ট, আমার জানার বিষয় আছে, আমি সেটা জানি। আমাকে যারা গালাগালি করে আই লাভ ইউ ভাই এগিয়ে যান এইসবের চাইতে আমি গালাগালিগুলো বেশি শুনি, কারণ ওইখানে আমার কারেকশন করার অনেক কিছু থাকে। আজকের যে ইলিয়াস এখানে বসে আছে, আজকে ইলিয়াস যেভাবে কথা বলে সেভাবে কিন্তু আজ থেকে 2 বছর আগে বলে নেই, কারণ আমি আমার সেন্টিমেন্টকে কন্ট্রোল করার চেষ্টা করি। বাট আমি কখনোই অ্যাপোলাইজ হব না যে আমি ওই কাকে কি বলেছি, কারণ বললাম না যে এখনো বলছি, ধরেন একজন কেউ যদি আমি মনে করি ও একটা পশুর বাচ্চা, সেই পশু ইদার আপনার কুকুর হতে পারে, ইদার শুয়োর হতে পারে, ওটার বাচ্চা আমি যদি মনে মনুষ্যত্বের মধ্যে নাই, আমি তারা সেটা বলি, এটা তারা গালি দেয় না, কিন্তু আই মিন দ্যাট, আমি গালি করিনি তার। এখন আপনি অনেক পড়াশোনা করেছেন, যদি পড়াশোনা করি সবচাইতে বড় জ্ঞানী বা সবচাইতে বেশি, আমি একজন মুসলমান হিসেবে আমি জ্ঞানী যাকে মনে করি সব পৃথিবীর সব জানে, কিন্তু যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বিশ্বাসটা যে বুঝতে পারে নাই, তার মতো মানে মূর্খ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আর যদি জ্ঞানী যদি সবচাইতে, আমি মুসলমান হিসেবে, আমি মুসলমানের হিসাবে যদি মনে করি যে কিনা আপনার খুব পড়াশোনা করে এবং সব জ্ঞান রাখে, সেই তাহলে আইনস্টাইন পৃথিবীর সবচাইতে বেহেশতি মানুষ হইতো, সবচেয়ে ইমানদার মানুষ হইতো আইনস্টাইন। তার চাইতে তার ব্রেনের সাইজ, তার মাথার সাইজ, তার বিবেক বুদ্ধি, তার যত আবিষ্কার, সেগুলো ধারে কাছে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী যাইতে পারেনি। আইনস্টাইন সবচাইতে বড় কিছু হইতো, সেটা কিন্তু উনি হন নাই। অতএব মুফাসসিল ভাই এই পর্যন্ত 3 বার আমাদের ধর্মকে চরম ভাবে, আমি ওনার কিছু ভিডিও আগে দেখতাম, সে ভিডিওর মধ্যে উনি চরম ভাবে আমাদের ধর্মকে কটাক্ষ করেছেন। সেখানে মানে আল্লাহ রাসূল এমন কোনো কিছু বাকি নাই, কোরআন শরীফ এমন কিছু নাই যে সেটাকে তিনি সমালোচনা করেন। আমার বিশ্বাস উনি সত্যের পথে ফিরে এসেছেন, কারণ আমি ওনার একটা ভিডিও দেখেছি, সেখানে তিনি মাপ চেয়েছেন, আল্লাহর কাছে মাপ চেয়েছেন, মানুষের কাছে মাপ চেয়েছেন। বাট সমস্যা হচ্ছে এই মাপটা উনি কয়েকবার চেয়েছেন, একবার আসেন আবার যান, আবার আসেন আবার যান। তো ওনাকে আমার খুব বেশি ইন্টেলেকচুয়াল মনে হতো যদি নাকি এই ভুলটা একবার করতো, কারণ পৃথিবীতে এর চাইতে সত্য আর কিছু নাই যে আল্লাহ এক, মানে আমি শেষ নবীর উম্মত হিসাবে আল্লাহ এক, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার প্রেরিত একজন রাসূল। এর চাইতে সত্য পৃথিবী আমি মনে করি না কিছু। আমি মানি না, আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, কি আমি জেনা করি, আমি কারে বলৎকার করি, সেটা অন্য বিতর্ক, কিন্তু এইটা পৃথিবীর সবচাইতে সত্য বলে আমি মনে করি, বিশ্বাস করি। এটার জন্য আমি যে কোনো সময় জীবন দিতে পারবো, যে কোনো পরিস্থিতিতে আমি জীবন দিতে পারবো। সেটা বুঝতে মুফাসসিল ভাই অনেক দেরি হয়েছে। আরেকটা কথা বলেছেন মুফাসসিল ভাই, এই যে এখন কথা কিন্তু আমি যেভাবে বলছি, আপনি যদি এটাকে মনে করেন যে আমি খুব উগ্র হয়ে কথা, না, সত্য কথা বলছি, হয়তো কথা বলার সময় স্টাইল, এটা আমি স্টাইলে young man you are smiling which is good। এখন আপনি করেছেন যে খুব বারবার মিন করছিলেন যে
এইসব 2 বছর আগে, কয় বছর আগে এসছে ইলিয়াস? 1 বছর আগে, 1.5 বছর আগে, 2 বছর আগে ভাই আমার একটা প্ল্যাটফর্ম ছিল। আমি একজন ফর্মার রিপোর্টার, তাও মানে আলোচনা করার মতো একজন রিপোর্টার ছিলাম, বাংলাদেশে আলোচিত একজন রিপোর্টার ছিলাম। বাংলাদেশে থাকা অবস্থা দিয়ে অনেক রিপোর্ট নিয়ে, আমার অনেক রিপোর্টে এখন পর্যন্ত পুলিশের ডিআইজি পর্যন্ত জেলখানায় আছে। আমার রিপোর্টে পুলিশের অনেক লোক আছে যারা কিনা এখন পর্যন্ত জেলে আছে, কয়েকটা ঘটনায় স্বর্ণ চোরাচালানকারী এখন পর্যন্ত জেলে আছে। মানে ছোটখাটো বিষয় না, আমি উপরের লেভেলেই থাকতাম সবসময়। এগুলো কিন্তু আমি ইলিয়াস করে আসছি। অতএব আমার ইউটিউব প্ল্যাটফর্ম দরকার ছিল না মুফাসসিল ভাই। আপনি হয়তো ওই জায়গায় আপনার যোগ্যতা নাই সেটা বলতেছেন, আপনি হয়তো কোনো টেলিভিশন পত্রিকাতে যান নাই কাজ করতে, এই জন্য হয়তো করেন না, আপনি ইউটিউবে করেছেন। আমার ইউটিউব দরকার ছিল না, যখন দরকার হয়েছে তখন এসছি। তো আমি যদি এখন প্রশ্ন করি আপনার, যে আপনি বলেছেন যে ছিটকে পড়বে, মানে যারা এইভাবে আসে তাদের অফলাইনে কোনো নাই, ছিটকে পড়বে, ছিটকে কিন্তু পড়ি নেবে। আমার ঘরে কিন্তু গোল্ড প্লে বাটন আছে, সিলভার প্লে বাটন আছে। তো আপনার ঘরে গোল্ড আছে কিনা, সিলভার আছে কিনা আমি জানি না, জানার দরকারও নেই। কিন্তু আমার বিশ্বাস আপনি যেভাবে সকাল সন্ধ্যা এবং রাত 3 বার ডাক্তারের ওষুধ খাওয়ার মতো করে নিয়ম করে ভিডিও করেন, ওইটা যদি আমি ইলিয়াস করতাম তাহলে আমার আজকে সাবস্ক্রাইবারের সংখ্যা অন্তত 5 মিলিয়ন থাকতো। এই কথাগুলো কেন বলছি, আপনার কাছে কষ্ট লাগতে পারে, আমি কষ্ট দেওয়ার জন্যই মনে করেন বলছি, কারণ আপনি উপস্থাপক হিসাবে ওইখানে নিউট্রাল পজিশনে ছিলেন না, কারণ উত্তরগুলো আমার কাছে আছে। আপনি মুফাসসিল ভাই ওখানে একজন আপনার উপস্থাপক হিসাবে নিউট্রাল জায়গায় ছিলেন না। কারণ কি বলি, আপনি কিন্তু বলেছেন যে আমার ভিডিও দেখেন, কিন্তু আমার মনে হলো আপনি আমার অনেক আগে থেকে ভিডিওগুলো দেখেছেন এক রাতে। কারণ কালকে সাগর ভাইয়ের সাথে যখন এই শিডিউল হয়েছে, আমি তো জানি কখন আমি ওনাকে হ্যাঁ বলেছি, তারপর থেকে এতগুলো ভিডিও দেখা সম্ভব না। আপনি আপনার যতগুলো ভিডিওর কথা বললেন তার মানে ভিডিও আপনি দেখেছেন। তাহলে আপনাকে যখন কালকে সামাদ সাহেব বললো যে আমি দিল্লিতে নাকি মুসলমানদের করছে, মসজিদে নাকি হিন্দুরা গিয়ে পাহারা দিচ্ছে, এইসব নিয়ে ভিডিও করেছি, কোথায় করেছি ভাই? আমি কোথায় ইব্রাহিমকে নিয়ে ভিডিও বানিয়েছি? আমার চ্যানেলটাই জানতো, আমার একটা চ্যানেল আছে এই 1 মিলিয়নের, আমার কোনো ফেসবুক পেজ এখন একটা পেজ আছে, সেটা আমি 400-500 মনে হয় ফলোয়ার আছে, ওটা আমি স্টপ করে রাখছি। আমার আগের যেটা ছিল সেটা আনপাবলিশ। আমার কোন চ্যানেলের মধ্যে আছে আমি সাইদি সাহেবকে চাঁদে দেখা গেছে এটা বলেছি? আমি সাইদি সাহেবকে ভালোবাসি, সত্য কথা। আমি কাদের মোল্লাকে ভালোবাসি, এটা সত্য কথা। কারণ আমি মনে করি তাদের ফিলোসফিটা ঠিক ছিল, তাদেরকে অন্যায়ভাবে খুন করা হয়েছে এটা আমি মনে করি। আমি প্রকাশ্যে বলছি, এটা মানে অন্যায় করছি না। তো কেউ যদি নাকি মনে করেন যে ছাত্রলীগ করতে পারে, ছাত্রলীগরা যত অপকর্ম করছে সেটাকে যদি কারোর কাছে যদি মৌলবাদ মনে না হয়, কারোর কাছে সন্ত্রাসী কার্যকলাপ মনে না হয়, শিবির কারো রক কেটেছে, আমি স্বীকার করছি, শিবির কোনো না কোনো ঘটনায় কারো রক কেটেছে, মারামারি করেছে, শিবির অস্ত্রবাজি করেছে, ক্যাম্পাস পলিটিক্স করেছে, সমস্যা নাই। তো সেটাকে তো আমি মনে করছি না অপরাধ। যদি অপরাধ মনে করতাম তাহলে শিবিরকে ঘৃণা করার আগে ছাত্রলীগ। আপনি স্পেসিফিকলি কোনো আরো উত্তর থাকলে দিতে পারেন। আরেকটাই হলো যে আপনি শুধুমাত্র মুফাসসিল ভাই কিন্তু কথাটা যথেষ্ট বলেছে যে আপনি সাংবাদিক হিসেবে সবসময় কেন শুধুমাত্র সরকারের বিরুদ্ধে বলেন, কেন কিছু কিছু দলের দিকে আপনার ইয়া যায়? এই প্রশ্নের উত্তর মুফাসসিল ভাই নিজে জানেন, নিজে শুনেছেন অনেকবার। আমার বিশ্বাস সেটা হচ্ছে আমি কোন পলিটিক্যাল পার্টির সাথে সম্পৃক্ত নাই, এবং আওয়ামী লীগের বিপক্ষে আমি কখনোই কথা বলি না। আমি কার বিপক্ষে কথা বলি? আমি ভারতের বিপক্ষে কথা বলি, এবং অন্তত 10 বার বলেছি যে যেদিন শেখ হাসিনা বলবে যে ভারতের সাথে আমি নাই, সে যাক আমেরিকার সাথে, যাক ইসরায়েলের সাথে, যার সাথে ইচ্ছা যাক, ইন্ডিয়ার সাথে নাই, সেদিন আমি ঘোষণা দিয়ে রাজনীতি করবো, এবং আমাকে যদি আওয়ামী লীগ নেয় আমি ওনাদের একজন সমর্থক হিসাবে ওই দলে জয়েন করবো, এটা বলেছে। আর রবীন্দ্রনাথের বিষয়টা বলি, রবীন্দ্রনাথের বিষয় নিয়ে মুফাসসিল ভাই অনেকগুলো কথা বলেছেন। এটাতে ওনাকে অনেক ইন্টেলেকচুয়াল মনে হচ্ছে, মানে খুব জ্ঞানী মনে হচ্ছে, এবং উনি অনেক পড়াশোনা করেছেন এটা মনে হচ্ছে। ভাই পড়াশোনা আমরা পিছনে বইয়ের টানায় কথা না বললেও আমরা কিন্তু পড়াশোনা করি এইসব নিয়ে। অতএব মুফাসসিল ভাইয়ের সাথে ওইটা নিয়ে আলাদা ভিডিওতে বসতে হবে যে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছেন কি করে নাই, এই আলোচনা যদি এখানে আসবে, আমি পৃষ্ঠা ধরে হিন্দুদের লেখা বই আমি ওনাকে দিতাম। উনি বঙ্কিমচন্দ্রের কথা যদি নাকি চায় আমি ওনার রেফারেন্স দেবো। এই শ্যামা প্রশ্নে আমি বললাম এটা নিয়ে অন্য আলোচনা, আমি বসবো কিনা সেটা আমি জানি না, কিন্তু যদি ওইটার জন্য অন্য আলোচনা করতে অনেক কিছু লাগবে, সেটার জন্য প্রিপারেশন লাগবে। শ্যামাপ্রসাদ মুখার্জি কারা বঙ্গভঙ্গ করেছিল, কারা বঙ্গভঙ্গ রদের বিরুদ্ধে, বঙ্গভঙ্গ রদ কারা করেছে, সেই সময় কারা আন্দোলন করেছে, কারা 1921 সালের আপনার আন্দোলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে, কারা মুসলমানদেরকে মেরেছে, কারা মুসলমানদেরকে বিদ্যা শিক্ষা করতে দেয় নাই, কারা দলিত কি বলে আপনার দলিত শ্রেণী, অচ্যুত শ্রেণী হিন্দুদেরকে কারা পড়াশোনা করতে দিতে চায় নাই, এসব ভাই ইতিহাস, এগুলো মুখের গল্প না। অথবা আপনি যেহেতু বই পড়েন, আমার বিশ্বাস এগুলো আপনি পড়েছেন। এক একজনের কাছে এক একটা জিনিস এক এক রকম মনে হবে। একজন খ্রিস্টান যদি কোরআন শরীফ পড়ে তার কাছে একরকম মনে হবে, আবার আমি যদি কোরআন শরীফ পড়ি আমার কাছে আরেক রকম মনে হবে। আমার কাছে খুবই মানে ভয়ঙ্কর একটা হবে। আপনি কোরআন শরীফ পড়েছেন? আলহামদুলিল্লাহ অবশ্যই পড়েছি। কিভাবে বললেন কোরআনে কোথাও মূর্তি ভাঙার কথা নির্দেশ আছে? কোথায় আছে কোরআন নির্দেশ? আপনি দেখান। কে বলেছে এই কথা? কোরআনে আপনি বলেছেন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এখানে মূর্তি বানানো যাবে না। আমার কোনো ইয়ের মধ্যে আমরা কোরআনের সম্পর্কে বসিনি মুফাসসিল ভাই। এক সেকেন্ড আমি আই এম সরি, আমরা অনুষ্ঠানটাকে আপনার তিনজনই খুবই না মুফাসসিল ভাই নো
প্লিজ আপনি হোস্ট করেন, ভাই, আপনি আমি জ্ঞানী একজন মানুষ, আপনাকে ঘৃণা করলেও আপনাকে সবাই কিন্তু পছন্দ করে, আপনি ব্রিলিয়ান্ট মানুষ, নলেজেবল মানুষ। ওনার টাইম তো আপ হয়ে গেছে। না 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 না, ওনার টাইম আপ হয়ে গেছে, কারণ হলো যে ডিস্টার্ব করেছি, কারণ ওনাকে না না 52তে শেষ হওয়ার 1 সেকেন্ড 52তে শেষ হওয়ার কথা ছিল, এখন 53 বাজে। দ্যাটস ইট। আমি চোখ আমরা কোরআন বা হাদিসের দিকে না যাই, এটা আজকে ওই বিষয়ে, এবং উনি কোনো আলেম মাওলানাও না, উনি এই বিষয়ে উত্তর দিতে পারবেন। আমার বিরুদ্ধে অভিযোগ যে করলো যে আমি বলেছি যে মূর্তি ভাঙা কোথায় কোরআনে আছে, আমার জীবনে আমি কোনদিন বলি নাই যে যায় মূর্তি ভাঙতে হবে। যদি বলেন মূর্তি বানানোর বিরুদ্ধে কোরআনে একটি আয়াত দিবেন যেখানে বলা হয়েছে মূর্তি দেওয়ার মতো মাওলানা ইলিয়াস নন। আপনি যেটা বলেছেন যে আমি কিন্তু আপনার কেন বলেছেন কোরআন সম্পর্কে? মূর্তি ভাঙতে হবে, কোথায় বলেছি মূর্তি ভাঙার কথা? আপনি যদি আপনি বলুন ইলিয়াস ভাই আপনাদের কাজ হচ্ছে বাংলাদেশের যেসব নাস্তিক আছে তাদের কাজ হচ্ছে মুসলমান সাজা। কারণ আপনি কোরআন পড়েছেন, আপনি কোরআন আপনি আমার বানাইছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি প্রেসিডেন্ট হয়ে গেছেন, হয়ে তারপর আপনি প্রবাসী সরকার গঠন করছেন, এটা কে দিচ্ছে আপনার? এই সামাদ ভাই আপনি বলুন দয়া করে। আমি আজকে নিশ্চিত হয়ে গেলাম, যেটু কনফিউশন ছিল আর নাই। তার ভিডিওটা আপনাকে আমি পরে লিঙ্ক দিয়ে দিব। সে নিজেই বলেছে যে টাকার অভাবে আমার প্রথম সন্তানটাকে চিকিৎসা করতে পারলাম না, মারা গেল। তাইলে একজন পিতা সে এতজন টাকা তাকে দিতে চাইলো, সেখানেই সে বলেছে যে 1 কোটি দিতে চাইছে একজন, 50 লাখ একজন, কিন্তু টাকা না নিয়ে বিনা চিকিৎসায় ছেলেটা মারা গেল। এটা হলো উনার ভাষ্য। শেষ। 2 নম্বর, তাহলে আমি ওই মুস্তাফা খালিদের সাথে তার ওয়াইফের যে সম্পর্ক, সে এখনো উত্তরায় থাকে, চীন বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করে। আপনি চাইলে আমি লাইভে আনতে পারবো। আচ্ছা সামাদ ভাই ওটা গেছে, কিন্তু আপনাকে আমি সিম্পল একটা প্রশ্ন করেছেন, সেম প্রশ্ন আপনাকে আমি আবার করছি, মানে যেটা আমি মহসিন ভাইকে করছিলাম, যে আপনি মনে করেন কিনা এই ধরনের ঘটনার পর যে একজন স্ত্রীর সাথে, যে হয় স্ত্রী ঘর করবে না হয় স্ত্রীর সাথে স্বামী ঘর করবে না, এরকম একটা ঘটনা হওয়ার কথা ছিল, কিন্তু আমি দেখছি যে স্টিল খুব সুন্দর সংসার করছে এবং বিদেশে এসছে, বিদেশেও তার ওয়াইফের সাথে, সে একই ওয়াইফের সাথে ঘর সংসার করছে। তার সাথে আমার সংসার হচ্ছে কি চলছে না সেটা আমার ওয়াইফের সাথে ডিভোর্স হইতেই পারে, সেটা আমার ব্যাপার। না সেটাই ডিভোর্স আছে, আমার সুখে সংসার হচ্ছে না হচ্ছে, এটা ইটস নট দ্য প্রশ্ন। আপনি আসলে এই প্রশ্ন কেন করেন? না এটা স্বাভাবিক প্রশ্ন আর কি, স্বাভাবিক প্রশ্ন। আর এটাতে আমি মনে করি আল-কায়েদাকে সমর্থন করে, আপনি তো আব্বাসীকে সমর্থন করেন। আব্বাসী তো আল-কায়েদাকে সমর্থন করতে দুই মুফাসসির ভাই কথা বললে নাস্তিক হয়ে গেলাম। মুফাসসির ভাই এখানে আব্বাসী সাহেবের কথা আমাকে আল্লাহর রহমত বলেন যে আমরা জেনে মুসলিম আর আপনি না জেনে মুসলিম। আপনি কোরআনে পড়েন নাই, পড়েছেন করেন। আমি মুসলিম হওয়ারই দরকার নেই, আমি কোনো ধর্ম মানা দরকার নেই। আপনি আল্লাহকে নিয়ে যে বাজে কথা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে বাজে কথা বলছেন। সামাদ ভাই আপনি একটু দয়া করে সেকেন্ড অপশন, যেটা আপনি বলেছিলেন যে ইলিয়াস হুসাইন বলাৎকার করেছে, এই বিষয়টা একটু কাইন্ডলি বলুন। জি, একজন জঙ্গির পক্ষে সবকিছু সম্ভব। আমার কাছে 2টা ছেলে আছে, তার দ্বারা বলাৎকারের শিকার হয়েছে। আপনি জিজ্ঞেস করেছে বলাৎকার করেছে কারণ বাজার মসজিদে ছেলে। অনলাইনে দিয়ে দেবো আপনাকে, আপনি অনলাইনে কথা বলবেন। আমাকে একটু বলতে দেন ভাই, আমাকে একটু বলতে দেন। দেখেন অন্য একটা ব্যাপার আছে। না জঙ্গি শব্দটা আনলেন আপনারা, আমি বুঝি না জঙ্গি শব্দটা বলতে কি বুঝান আপনারা, মানে কথা 100% জঙ্গি। আমি বলি উনার 100টা ভিডিওতে আছে ভাই ভাই। না ঠিক আছে, আপনাকে আমি 2 মিনিট সময় বেশি দিব, প্রয়োজনের সময় আমরা কিছুক্ষণ। কিন্তু জঙ্গি শব্দটার অর্থ একটু বলবেন, আমি মহসিন ভাইয়ের কাছেও জানতে চাইবো ডেফিনেটলি। জঙ্গি এর আবিধানিক অর্থটা কি একটু বলবেন, কারণ আমার এখানে প্রায় এখন 25,000 মানুষ দেখছে, আমি একটু জানবার জন্য। আচ্ছা আমি বলে দিই জঙ্গি অর্থ কি। ব্যাকরণের অর্থ, গ্রামারের অর্থ আর সামাজিক ভাবে ব্যবহার অনেক ক্ষেত্রে নাও মিলতে পারে। আমরা বাংলাদেশের মানুষ জঙ্গি অর্থ বুঝি গ্রেনেড, বোমা, চাপাতি দিয়া মানুষকে হত্যা করে ইসলামী শরিয়ার নামে, ইসলামী শাসন কায়েম করার নামে ভণ্ডামি কায়েম করা, যেটা আফগানিস্তানে করা হয়েছে। এবং সেটা কায়েম করার জন্য এই ইলিয়াস কাজ করতেছে। আমি আপনাকে বলি, আচ্ছা আমরা আবিধানিক অর্থটা কি, তাহলে আবিধানিক অর্থটা একটু বলেন, তাহলে বুঝতে পারবো। বোমাবাজি, মানুষ হত্যা। আমি অভিধানিক অর্থ বলছি, মানে জঙ্গির অভিধানিক ইয়েটা কি, পরিভাষাটা কি? জঙ্গি অর্থই তো হলো সারা বিশ্বে যেটা আইএসআর করেছে, আল কায়দা করেছে, সেটা তো বলেন সামাজিক অর্থ। এমনিতে জঙ্গির মিনিংটা কি? জঙ্গি বলা হয় আর কি, জঙ্গি অর্থই বোমাবাজি। আমার কথাটা বলতে দেন। জঙ্গির অর্থটা আমি মহসিন ভাইয়ের কাছ থেকে জানবো, আমি আরো ক্লিয়ার হবো। জি আপনি বলতে থাকুন। আমার কথাটুকু বলতে দেন, শুনেন। তার 50টা ভিডিও আমি দেখেছি কালকে থেকে সারাদিন। সব ভিডিওতে সে হিন্দুত্ব 2টা শব্দ ব্যবহার করেছে। বিধর্মী কথাটা প্রায় ভিডিওতে আছে, হিন্দুত্ববাদী বিধর্মী।
তার কিন্তু লজ্জা নাই। সে একটা মুসলমান ঘর থেকে বিতাড়িত হয়ে পালিয়ে যা একটা বিধর্মী রাষ্ট্রে যে আশ্রয় নিছে এবং সেখান থেকে প্রতিদিন বিধর্মী শব্দ ব্যবহার করতেছে। উনি কি জানে উনি যদি সৌদি আরব যে আশ্রয় নিত স্ত্রী পরিবার নিয়ে, সৌদি আরবে উনার স্ত্রী ধর্ষণ ছাড়া আসতে পারতো না বাংলাদেশে, সে কিভাবে ওখান থেকেও সে এইগুলো বলে? আপনি দেখেন অন দি রেকর্ড, আমি 50টা ভিডিও থেকে ওনার রেকর্ড করেছি, যা এতক্ষণ বলা সম্ভব না। এটা আপনি অফলাইনে দেখেন। আর বাংলাদেশে দেখেন মামুনুল হকের ব্যাপারে উনি কালকেও বলেছে, একটা ভিডিওতে দেখলাম যে এটা সম্পূর্ণ নাটক। আচ্ছা আচ্ছা, এখন আপনি যদি পলিটিক্স থেকে নিয়ে আসেন লম্বা আলোচনা হবে। আপনি দুইটা সবচেয়ে গ্রেভ অ্যালিগেশন এনেছেন। একজন মৌলবাদীর চরিত্রে এগুলো আছে সব। আমি বলি উনি একলা না তো, ওনার দ্বারা সম্ভব। আমি বলি দুজন ছেলে আছে তার যারা বলাৎকারের শিকার হয়েছে। আমার কাছে 15 পৃষ্ঠার লিখিত অভিযোগ দিয়েছে। আপনার জ্ঞাতার্থে আমি আরেকটা বলে দিই ভাই, এগুলো মানুষকে আমরা হেল্প করি। চট্টগ্রামে গত 3 মাস আগে মাওলানা বেলালকে আমি জেলে নিয়েছি। একটা মহিলা যিনি আপনার কি ব্যক্তিগতভাবে মাওলানাদের প্রতি আপনার অভিযোগ আছে বলেই আপনি একই অভিযুক্ত করছেন ইলিয়াসকে, নাকি ওদের কি কন্টিনিউশন, নাকি ইলিয়াসের এই কর্মকাণ্ডের কারণে তার প্রতি আপনার পার্টিকুলার এইসব অভিযোগ কোনটা? আমার কাছে অলরেডি সে আমার এক কমরেডের রিলেটিভ, আমার কাছে এটার বিচার চেয়ে ঘুরতেছে, অলরেডি মামলা হবে এটা। জি, আমি আপনাকে ইলিয়াসের বলাৎকারের যে ব্যক্তিটি আপনার শোতে এসেছিল সেই ইয়েটা আমি দেখাচ্ছি। একটু সাউদ ভাই আপনার কাছে আছি, আমি একটু দেখাচ্ছি, দয়া করে একটু, তাহলে পরে মানুষের বুঝতে সুবিধা, কারণ আমরা ওইটা আপনার খুব সুন্দর আলোচনা করেছিলেন গতকালকে। আমি এখানে একটু দেখাচ্ছি। সরি, কোথায় গেল? দর্শক আমি একটু সময় নিচ্ছি, কারণ হলো যে লোকটি নির্যাতিত হয়েছে তিনি নিজেই এসে বলেছেন যে তিনি নির্যাতিত হয়েছেন, মানে তাকে ইলিয়াস সেখানে আবার মামলা হবে। হ্যাঁ ঠিক আছে, মামলা হবে, নো প্রবলেম। আমাদের যেহেতু মুফাসসিল ভাই নিজেই তো ব্যারিস্টার, তিনি ওকে, এখানে আমি এটা হলো 53 থেকে ওকে মানে ক্ষতিকর এটা প্রচার করে উনি গরু রচনায় আসতেছেন, ব্যাপারটা সেটাই। এখন সামাদ ভাই যেহেতু বলতেছেন যে ওনার মেইন টার্গেট হচ্ছে জঙ্গিবাদ, ওনার মেইন টার্গেটটা হচ্ছে জঙ্গিবাদ। জি ভাই, আমি একটা কথা বলতে চাই ভাই, আমি ওই ভাইকে একটু সংশোধন করে দিই ভাই। এই মামুন এই ইলিয়াস তো তার ব্যক্তিগত জীবনী প্রচার করে না। আমাদের আজকের আলোচনার টপিকটা কিন্তু ইলিয়াসকে নিয়ে। ইলিয়াস কি করে? ইলিয়াস ওই যে মামুনুল হকের এই ভিডিও ইলিয়াস প্রচার করতেছে। একটা কথা বলি আপনাকে, ইলিয়াস যদি বলাৎকারীও হয়, আমি তর্কের ক্ষেত্রে বলে দিচ্ছি, বলাৎকারীও হয়, সে যা প্রচার করছে সেটা কি সত্য কি মিথ্যা সেটা তো আমাদের যাচাই করা প্রয়োজন। আর সেটা করেন, কিন্তু ভাইকে একটু ভুলটা ধরিয়ে দিলাম যে মামুনুল হক প্রসঙ্গ এই জন্যই আসলো। মামুনুল হকের এই ভিডিওটা ভাই আপনি, আমি ভুল বলতেছি না ভাই, আমি বলতেছি ভাই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শুধু ইলিয়াস সম্পর্কে আজকে বললে আজকে আলোচনাটা সুন্দর হবে, প্রাণবন্ত হবে, আপনার কথাটা তথ্যবহুল হবে। ভাই প্লিজ আমি একটু বলি, শ্রোতারাও শুনে মজা পাবে এবং শ্রোতাদের কাছে আপনার কথাটা গ্রহণযোগ্য হবে। আপনি তো শুধু মূল টপিক বলেন 1 মিনিট আর বাহিরে চলে যান 10 মিনিট, এই জন্য আপনার মূল টপিক কোনটা এটা শ্রোতাদের ধরতে কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে। আমি এই জন্য আপনাকে একটু ইন্টারেস্ট করে বলছি, মূল টপিক হলো 10 সেকেন্ডের ইলিয়াস আলী একটা ছেলেকে 3 বছর বলাৎকার করেছে বিভিন্ন স্থানে, এটা শেষ। আমি একটা কথা বলি ভাই, ফরাদ ভাইকে আমি একটু ওকে, আমরা ইলিয়াস আলী বলতে ইলিয়াস হোসেনকে বুঝিয়েছেন, যেটা আমরা ভাই উনি বলেছেন শেখ হাসিনাকে যারা প্রধানমন্ত্রী মানে না তাদের জন্মের ঠিক নাই, অন দা রেকর্ড তার ইয়েতে আছে না। আচ্ছা সামাদ ভাই ওই আলোচনায় না যাই, আমরা একটু দয়া করে, মানে আপনি বলাৎকারের যে লোকটিকে এনেছিলেন, আমি লোকটির ইয়েটা বের করবো, মানে ওই লোকটা প্রেজেন্ট যেখানে ছিল, আপনি ওই লোকটা এখন তো আপনার সাথে নাই, রাইট? আমি বলি, আপনি বের করেন, আমি বলি। জি, আমার কাছে 2 জন ভিকটিম আছে, যে 2 জনকে ইলিয়াস একজনকে জীবননগর থেকে এনেছিল 21 টেলিভিশনে চাকরি দিব বলে, তাকে মাঝে মধ্যে কিছু টাকা পয়সা দিত, বাট কারণবাজার মসজিদে যেখানে তারা 2 জনে মিলে ছেলেটাকে বলাৎকার করেছেন, দীর্ঘদিন কিছু টাকা পয়সা দিত, আমাকে বলেছে কিছু টাকা পয়সা দিত, কিন্তু চাকরি দেয় নাই। কিন্তু এটা সেনসিটিভ বিষয়, একটা সময় সে ক্রেজি হয়ে যায়,
এই জিনিসটা তার বন্ধু বান্ধবের কাছে বলছে, এবং এখন যত তার সময় পার হচ্ছে তত সে এটা বিচারের জন্য প্রতিহিংসা পরায়ণ হয়ে যাচ্ছে। তার অনেক সাক্ষী আছে। সেই মাওলানা এখান থেকে দিনের পালিয়ে গেছে। এটা যখন সে ওই মসজিদ কর্তৃপক্ষকে বলেছে যে ইলিয়াস আলীর সাথেও জিজ্ঞেস করেন এটা কি রেডিমেড বানানো নাকি জেনুইনিটি আছে, আপনি দেখেন। আর এটা আমাকে বলতে দেন না কেন? 4.5 বছর জেল খাটেছি, ডাইরেক্ট শুট করেছে আমাকে, বাম পায়ে গুলি খেয়েছি 1987 সালের 9 নভেম্বর ফুলছড়ি ঘাটে, অন দ্য রেকর্ড। আমরা তো দেশ ছেড়ে পালিয়ে যাই নাই। আজ ইলিয়াসের মতন লোক ওখান থেকে বলে আমাদের জন্মের ঠিক নাই। প্রধানমন্ত্রীকে যে মানে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে মানে, তাদের জন্মের ঠিক নাই। ও তো কাউকে বাদ দেয় নাই, আপনাকেও তো বাদ দেয় নাই। এই ধরনের অনেক বেফাস কথা আছে, এবং সে প্রতিদিন প্রতি ভিডিওতে দেখেন ও ধর্ম বিদ্বেষ ছড়াইতেছে। আচ্ছা আচ্ছা, না সেটা আলাদা জিনিস, তার অনেক ভুল আছে, সেগুলো আমি বলছি, কিন্তু আমরা নির্দিষ্ট কথাতে আছি তো, আমরা সেই বিষয় নিয়ে যখন বলবো সেটা আলাদাভাবে বলবো। এখন আমরা সবভাবে গেলে আমাদের অনুষ্ঠান শেষ হবে না। আমি একটু ভিডিওটা ইয়ার অংশটুকু পেয়েছি, সেই অংশটুকু আপনাদের একটু শোনাই। তবে আমি নিশ্চিত হয়ে গেছি যে ও তার সন্তানকে হত্যা করেছে। একটু শোনেন। কিন্তু আমি জানি ভালো মানুষ, ভালো মানুষকে ভালো বলবো, কিন্তু শুয়ার বাচ্চাকে আমি বলবো আমি শুয়ার বাচ্চা, আমি কুত্তার বাচ্চা, তুইও কুত্তার বাচ্চা। ভালো মানুষ নাই ভাই। আব্দুল আজিজ বলেন, সামাদ ভাই যা বলছে এই কথাগুলো এখন পর্যন্ত সব সত্য। এই ভদ্রলোক যিনি বলেন কারেক্ট, ওনার বক্তব্যটা শুধুমাত্র কারেক্ট পর্যন্তই ছিল, যদিও আমরা আগে পিছার কিছুই শুনিনি। সামাদ ভাই, হ্যাঁ, উনি কিন্তু নিজ থেকে কোনো অ্যালিগেশনস করেনি, আপনি অ্যালিগেশনস তুলে ধরেছেন আনুষ্ঠানিকভাবে, আর উনি জাস্ট একটা স্টেটমেন্ট দিয়েছে যে কারেক্ট। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 হলো আপনি একটা ছেলে বলেছেন, কিন্তু এই যে লোকটিকে আমি দেখলাম, ওনার বয়স কত এখন বর্তমানে? ওনার বয়স কমপক্ষে 25। এটা আমার কাছে একটু হাস্যকর মনে হচ্ছে সামাদ ভাই। আমি তো বা মোহাসিন ভাই নিজেও বলবেন, আমি জানি না, ডেফিনেটলি হয়তো হতে পারে, কিন্তু দেখতে আমার কাছে বড় দেখেন, তাকে দেখতে ঘটনা ঘটছে তো 7-8, তাকে দেখতে ন্যূনতম 50-এর ঊর্ধ্বে বয়স মনে হচ্ছে আমার কাছে। ভদ্রলোককে দেখতে জুম করে দেখেছি, আমি না দেখলে তো আর বলতাম না আপনাকে, আমি জুম করে দেখেছি। তো প্রশ্নটা এই কারণেই বললাম, 50 বছর বয়স যদি এখন হয়ে থাকে, আর ইলিয়াস হোসাইন যখন করেছে তখন তার বয়স হয়েছিল আজ থেকে আরো 10 বছর আগে, তার মানে 40 বছর বয়সে একটা লোক, তখন ইলিয়াস হোসাইনের বয়স ডেফিনেটলি। ঠাকুর ভাই, একটু আমি সালটা জানতে চাই, কত সাল থেকে কত সালে আমি বলৎকার করছিলাম, ওটা কত সাল থেকে কত সাল, এটা একটু কাইন্ডলি বলেন তো, একটু কাইন্ডলি ওই সালটা বলেন। মোহাসিন ভাই, আপনি আনমিউট করবেন। আপনি এখন ইলিয়াস হোসেনকে একটু সময় দেন, উনি অনেকক্ষণ কথা বলেছে, ইলিয়াস হোসেন সময়ের পরে আমাকে একটু সময় দেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা আমি ইলিয়াস হোসেন বলুন, সামাদ ভাই ঠিক আছে, ওকে, ইলিয়াস হোসেন বলুন। আচ্ছা, ওই যে ওই প্রশ্ন একটু জানার কাছে, যে মানে আমি যে বলৎকার, ওই যে ছেলেকে নিয়ে আসলে বলৎকার করা হলো, তাকে কত সাল থেকে কত সাল পর্যন্ত বলৎকার করা হয়েছিল, এটা একটু সালটা একটু জানা দরকার আমার, মনে নেই। উনি বোধহয় বলেছিলেন 2007 13 সাল 14 সাল। হ্যাঁ, আমার যতটুকু খেয়াল আছে যতটুকু আমার মনে আছে। এক সেকেন্ড, মোহাসিন ভাই, হ্যাঁ সামাদ ভাই সালটা কত? সামাদ ভাই কত সালের মনে আছে আপনার? 2013 পর্যন্ত। কত সাল থেকে শুরু করছিলাম? 2013 পর্যন্ত। মানে কত সাল থেকে শুরু করছিলাম করা? মোহাসিন ভাই হাসি থেকে আমার হাসি পাইছে। আমি asking a question, which shall I begin that? আমি কোশ্চেন করছি আর 2013 সাল শুরু। আপনি তো মোটামুটি লিখে রাখছেন সবকিছু, আপনার কাছে সব পৃথিবীর তথ্য সব আপনার কাছে আসে। তো নাই আমার কাছে, তবে আপনি ভিডিওতে বলছেন তো, আপনি কালকের ভিডিওতে বলছেন তো, মুফাসসিল ভাইয়ের সাথে বলছেন। আচ্ছা 13 সালের কি শুরু হয়েছিল নাকি শেষ হয়েছে সেটা বলুন এখন অন্তত। শেষ হয়েছে 13 সালে শেষ হয়েছে। আচ্ছা এক সেকেন্ড মোহাসিন ভাই এই ব্যাপারে কিছু বলছিলেন? আমি যতটুকু খেয়াল আসে সাবাদ ভাই বলেছিলেন 2007 থেকে 2011, ইফ আই এম নট রং। উনি কি ঘুরে আসছে কি আজকে না আগের দিন ঘুরেছিল, একটু জিজ্ঞেস করেন তো। না ব্যক্তিগতভাবে আমি বলেছি মুফাসসিল ভাই উনি মুখে বলছে ওনার মনে নাই, মুফাসসিল ভাই মনে আছে। হ্যাঁ, আমি বলি এখানে উইথ ফেয়ার, আমি বয়স টর জানি না, মানুষ 50 বছর সেক্স পার্টনার নেয়, এটা ইম্পর্টেন্ট না, কিন্তু ওনার বয়স কোনো মতেই 40-এর নিচে না, এটা আমার মনে হয়েছে। আমি এটা আরেকটু বেশি মনে হয়েছে ভাই, কারণ আমি তো আই এম বিং ফেয়ার। তবে এখানে আমার ভাই আপনি সাগর ভাই ওনার কাছ থেকে ব্যাক করার আগে আমার বাবার নামটা একটু জানতে চাই ওনার কাছ থেকে। আমার বাবার নাম কি এটা একটু জানা খুবই জরুরি, আমার এটা প্রশ্ন, এটা অনেক ভাইটাল।
এরকম অভিযোগ আমার কাছে আসে নাই যে আপনার বাবা বলাৎকার করেছে, বিধায় উনার সম্পর্কে আমার বাবার নাম না বলাৎকারের বলে নাই বলেছে, আপনি তো ওর বাবার নাম বলেছেন আর সবকিছু বলেছেন, আপনি বলেছেন শুরুতেই, এখানে নামটা ভুল বলেছেন এটা বলতেছে। সাগর ভাই এই কাজটি কাজ আমার চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি পিয়ারুল ইসলাম মিন্টু, সেক্রেটারি কমরেড আলমগীর, ওখানে আমাদের কমিটি আছে। এখন যদি একজন লোককে ওনার বাড়িতে পাঠায় তাহলে ওনার বাবার নামটা কি পাওয়া যাবে না? আপনি জানেন না তাহলে এটা দিয়েছে হয়তো বাবার নাম হতে পারে, কিন্তু ওনার বাবার নাম আমরা ঠিক আছে নামটা মানুষ পরে দেখা যাবে। আপনি বলাৎকারের বিষয়টাতে আসুন, আপনি শেষ করেন, আপনি ইলিয়াস হোসেনকে বলুক, আপনি আমাকে বলেন ভাই, শেষ করেন। জি 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 আমরা প্রায় শেষ করব। আপনি ওনাকে দেন, ইলিয়াস হোসেনকে দেন, তারপর আমি একটা রেসপন্ড করি, তারপর ইলিয়াস বলবেন দয়া করে। সামাদ ভাই আপনি বলার আছে? এক সেকেন্ড। আমি একটা আহ্বান জানাচ্ছিলাম যে আমি বাইরে থাকবো, যে ছেলে দুটা ইলিয়াসের দ্বারা বলাৎকারের শিকার হয়েছে এবং ওই কারি সাহেব, ওই দুইজনকে নিয়ে, ইলিয়াসকে নিয়ে আপনারা লাইভে বয়স সহ সবকিছুর একটু জিজ্ঞাসাবাদ করেন। আমি খালি বসিয়ে দিব, আমি লাইভে থাকবো না, আমি পাশে থাকবো। আপনারা সবভাবে চেহারা দেখা বিভিন্ন প্রশ্ন করিয়া কয়বার কিভাবে করছে, ইলিয়াস কি লোভ দেখাইছে, এবং প্রথম দিন তাকে শোয়াই রাখা আস্তে 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 তার হাত পা টিপে আহা নাউজুবিল্লাহ, আমি বলবো না। এখন আপনারা একটু লাইভ করেন, আমি খালি চ্যালেঞ্জ করলাম ভাই ভাই ভাই, আমি কালকে করেন কালকে। আচ্ছা না সাউদ ভাই ঠিক আছে, সাউদ ভাই কালকে তো আপনি সাথে জায়গায় রেখেছিলেন, এখন তার যেহেতু ভাই এটা কি আশ্চর্য। না না let's discuss no problem, let's discuss mutual no problem। ওই দুজনকে নিয়ে একটা লাইভ করেন, ওই দুজনকে নিয়ে একটা লাইভ ওইটা করব পরে। কিন্তু সামাদ ভাই আপনার কাছে আমার প্রশ্ন, গতকালকে যে ব্যক্তিটি আপনার কাছে এসেছিলেন তাকে আপনি দাবি করেছেন 25 বছরের নিচে, কিন্তু যিনি এখানে সঞ্চালক নিয়ে আসেন তাকে, শেষ তো আপনি, কিন্তু একই যে অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন, যিনি করেছেন মহসিন ভাই আমার সাথে আছেন, তিনি কিন্তু আপনার সামনে এখন দাবি করছেন 40-এর নিচে না। সুতরাং এখানে 15 বছরের একটা বিশাল ফারাক বয়স দেখতে পাচ্ছি। ইলিয়াস ভাই আপনি বলুন দয়া করে। আচ্ছা আমি আরেকটু আজকের অনুষ্ঠানে আমার মনে হয় দর্শকরা খুব মজা পাচ্ছে, আমার বিশ্বাস আর কি। তো এই অনুষ্ঠানে কিন্তু আমি খুবই নিজেকে খুব ভাগ্যবান মনে করছি যে এত উপরের লেভেলের দুজন মানুষের সাথে আমি বসতে পেরেছি, এই যোগ্যতা আমার নাই বোধ হয়। তো এটা খুবই ভালো লাগছে, কিন্তু ওনাদের সাথে আসলে বসার কখনোই আমি ইচ্ছা পোষণ করতাম অন্য কোনো ইস্যু নিয়ে কখনোই করবো না, বা করার ইচ্ছাও নাই। আমি আমার কথা বলার জন্য এসে, আমি কিন্তু ওনাদের সাথে কথা বলছি না, আমি দর্শকদের সাথে কথা বলছি। আমি আজকে দর্শকদের সাথে আছি কারণ এই দর্শকগুলো আমাকে প্রচন্ড রকমের ভালোবাসে, এদের কাছে আমার বিষয়টা পরিষ্কার করা খুব জরুরি। আমার বাংলাদেশে 3টা বাড়ি আছে, আমার প্রত্যেক বাড়ি যে বাড়ির 2007 সালের পর আমার বাংলাদেশে আর কোনো সম্পত্তি নাই। 2007 সালে আমি আমার হচ্ছে গিয়ে আপনার বাড়ি করা হয়, শেষ বাড়িটা যেটা করা হয় 2007 সালে। আমি ইউনিভার্সিটির একজন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। তো প্রথম বাড়ি কোথায়? চাঁদপুরে, আমার অরিজিনাল একদম আমার দাদা, মানে আপটু দাদা পেছনে যা আছে আমার ওখানে আমার দাদার বাড়ি। তারপরে আমার বাবার একেবারে ছোটবেলার থেকে আমাদের জন্ম, আমাদের পড়াশোনা, আমাদের যা কিছু আছে সেখানে চুয়াডাঙ্গায় 2005 সাল পর্যন্ত। তারপরে আমরা ঢাকাতে চলে আসি। এই 3 জায়গায় আমাদের, মানে আমার 3টা জায়গার মধ্যে আমার থাকা হয়েছে। সরি, চাঁদপুরে আমার কখনো থাকা হয়নি, কারণ বাজার মসজিদে এই লোকের আসলে কি সমস্যা, আগাগোড়া সমস্যা না। ঠিক আছে, কি যেন বলছিলেন? না প্লিজ না, এবার আপনি এটা ঠিক করে সঞ্চালন করে ওটা টাইম স্টপ করেন, তারপর আমাকে দেন, তারপর আসছি মহসিন ভাই, আসছি আপনার কাছে। কালকে কিন্তু আমি ওনার সাথে আমাকে নিয়ে একটা নোটি আছে। ইলিয়াস ভাই একটু যদি সাপ্লিমেন্ট করতে চাই। জি সামাদ ভাই, উনি যে কথাটা বলতেছে আমি জানি, ওনার নানা বাড়ি কিন্তু ওইখানে হাজীগঞ্জ নানা বাড়ি, কিন্তু কথা হলো যে ওখানে কিছু হয় নাই। তো উনি না ওখানে কিছু হয়েছে তো দাবি করছেন না, সেটার বাড়ি ঘরের কথা বলছেন। আমার নানা বাড়ি যে হাজীগঞ্জের কথা, এই এটা বলছি, আপনি কই পাইলেন? আমার নানা বাড়ি হাজীগঞ্জ, এই তথ্য আপনারা খেয়ে দিল। হ্যাঁ, আপনি যেখানে আপনার বাবার বাড়ি বললেন, আমরা জানি যে ওখানে আপনার নানা বাড়ি, এটা আমরা তেমন ইনভেস্টিগেশন করি নাই। কোথায় নানা বাড়ি? আপনার নানা বাড়িটা, আপনার নানা বাড়ি কোথায়? আমার নানা বাড়ি কি আপনারা বলবো? আমার নানা বাড়ি আপনি জানেন না, এটা বললাম মিথ্যা কথা বলছেন। আমি নানা বাড়ি আপনারা বলবো, এটা বলার জন্য আপনার কাছে আসছি আমি। আমার নানা বাড়ি আফগানিস্তানে। তো আপনার সমস্যা কি? আফগানিস্তানে ছিল। 2 মিনিট আপনার টাইম প্লিজ। ওকে, এখন এই যে দর্শকগুলি আজকের এই অনুষ্ঠানটা দেখছেন, তারা তো কার্ল মার্কসের জন্মদিন মৃত্যুদিন যে জানে না, তার মতো মার্কসবাদী পলিটিক্স করেন। আচ্ছা, 50 লক্ষ টাকা বাজি ধরলাম, কার্ল মার্কসের জীবনী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার লগে ডেবিট হবে, আমি বই দেখবো না।
আমি বলি নাই, আপনি প্রথমেই এসে বলেছেন আমাকে যে আমি এমপি হয়েছি কয়বার, আবার বলছেন জ্ঞানের পরিধি কতটুকু। জীবনী সম্পূর্ণ বলবো, আপনি অনলাইনে আসেন, সম্পূর্ণ বলবো। আপনাকে বলছি জন্মদিন মৃত্যুদিন, আর মাত্র এই আপনি একজন মার্ক্সবাদী। ইলিয়াস ভাই এটা অপ্রাসঙ্গিক, এটা অপ্রাসঙ্গিক। ইলিয়াস ভাই এটা অপ্রাসঙ্গিক, প্লিজ আপনি আপনার কথা বলুন। ভাই অপ্রাসঙ্গিক না, কারণ আপনি এটা বলেন না দর্শকের কাছে যে আমি জানতে হবে, দর্শকদের জানতে হবে। কার্ল মার্কসের জীবনী নিয়ে আমরা এখানে বসিনি ভাই। পাগলের কোনো জবানবন্দি হয় না না, আপনি পাগল বলতে পারেন না। নো নো নো, আই অবজেক্ট, আই ডিনাই স্টেটমেন্ট। নো, না 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 না, এটা করতে পারেন না। আপনি করতে পারেন না, আপনার অপছন্দ হতে পারে, আপনি কাউকে পাগল বলতে পারেন না, প্লিজ। আপনি ডিনাই করতে পারেন, আপনি অপোজ করতে পারেন। বলেন যে এই অনুষ্ঠানের এখন থেকে 1 মিনিট দর্শকদের জন্য বললাম যে ওই পাগল হইলে হ্যাঁ বলেন, না হইলে না বলেন।